আমার কোনো আপত্তি নেই, বিশেষ করে ভূতের ব্যাপার আছে যেখানে। কিন্তু আমি ভাবছি দ্যুতির কথা। ও কি যেতে পারবে? ওর বাড়ি থেকে ছাড়বে কি? অর্জুনের কথাটাকে সমর্থন করে স্বপ্নমিতা বলল, হ্যাঁ, তার সঙ্গে রাজবাড়িটার আবার খুব একটা সুনাম নেই। মনে হয় না গিয়ে সবার জীবন বিপদে ফেলার দরকার আছে, তার ওপর আবার রাত কাটানো। ত্রিপর্ণা, একবার ভেবে দেখ। স্বপ্নমিতার কথা ত্রিপর্ণার উপর সেরকম চিন্তার ছায়া ফেলল না। সে তখনও নিজের সিদ্ধান্তে অবিচল ছিল রাজবাড়ি যাওয়ার ব্যাপারে। রাজবাড়িতে যাওয়ার ব্যাপারটা ঠিক কী সেটা জানার জন্য একটু পুরনো কথা জানতে হবে। ত্রিপর্ণা রায়, স্বপ্নমিতা তালুকদার, দ্যুতি রায়, সৌমিতা তালুকদার, ঐশিকা ভট্টাচার্য আর অর্জুন মুখার্জি 5 অভিন্ন হৃদয় বন্ধু। এরা কেউ সমবয়সী নয়, কিন্তু তাও এরা ভালো বন্ধু। মনের মিল খুব, আর মানসিকতার মিলও যথেষ্টই। এই 5 জনের মধ্যে সবচেয়ে বড় ত্রিপর্ণা রায়, বয়স 31 বছর। তারপর স্বপ্নমিতা তালুকদার, বয়স 28 বছর। স্বপ্নমিতার পর সৌমিতা, যে সবে 26 বছরে পড়েছে। এরপর অর্জুন, যার বয়স 24 বছর। তারপর ঐশিকা ভট্টাচার্য আর দ্যুতি রায়, বয়স মাত্র 21 বছর। কিভাবে এদের যে বন্ধুত্ব হলো তা হয়তো এরা নিজেরাও জানে না, কিন্তু বয়স নির্বিশেষে এরা সবাই অ্যাডভেঞ্চার প্রিয়, এরা সবাই পাগল, এরা সবাই উদ্দাম। স্বপ্নমিতা আর সৌমিতা 2 বোন এই গ্রুপে তালুকদার সিস্টার্স বলেই বেশি পরিচিত। মাঝে মধ্যে অ্যাডভেঞ্চারের নেশায় বেরিয়ে পড়ে অসমবয়সী 6 এই বন্ধু। এইরকমই একদিন অর্জুন হঠাৎ করে নিয়ে এলো এক রাজবাড়ির খবর, কাশীপুর রাজবাড়ি। অর্জুন বলছিল, কাশীপুর উদ্যানবাটি তো আমরা ঘুরে এসেছি, হয়তো আবারও যাব। আর সবাই ওই উদ্যানবাটিতেই যায়, ঠাকুরের কৃপা আছে আমাদের উপর। কিন্তু কাশীপুর রাজবাড়ি কজন যায় বলো? কাশীপুর রাজবাড়ি? এর সন্ধান কোথায় পেলি তুই? প্রশ্ন করল স্বপ্নমিতা। মানে কে দিল? সেটা জেনে কি করবে, যাবে তো বলো। এ বাড়ির বিশেষত্বটা কি? ত্রিপর্ণা জিজ্ঞেস করে, মানে হঠাৎ এই বাড়িতে যাবার জন্য এত লাফালাফি করছিস কেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অর্জুন বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। এই নীরবতার নিশ্চয়ই কোনো মানে আছে, সেটা ত্রিপর্ণা বুঝেছিল, বাকিরাও বুঝেছিল। সৌমিতা বলল, কি রে, কি ভাবছিস চাঁদ আমার? কোনো গন্ডগোল থাকলে বল কিন্তু। অর্জুন কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলল, বাড়িটা 400 বছরের পুরনো। সেখানে 350 বছরের পুরনো গোপাল মূর্তি আছে, তাকে পুজো করা হয়। এমনকি সামনের দিকে কেউ থাকেও না। ভেতরের দিকে কিছু অংশে এখনও মানুষ থাকে, কিন্তু সন্ধ্যের পরে তারা বাইরের অংশে আসে না। বা যারা বাইরে থেকে আসেন, যেমন ধরো পুরোহিত বা টুকটাক কিছু মানুষ, তারা সন্ধ্যের আগেই ফিরে যায়। এইসব শুনেই আরও উত্তেজিত হয়ে উঠি। ত্রিপর্ণার মুখে শান্ত ভাব। স্বপ্নমিতাও কিছু বলছে না। সৌমিতা জিজ্ঞাসা করল, শুধু এইটুকুর জন্যই ছুটে যাচ্ছিস তুই? ঠিক বিশ্বাস হলো না কাকা। অর্জুন কিছুক্ষণ চুপ থেকে হেসে উঠল। হাসি না থামিয়ে অর্জুন উত্তর দিল শান্ত গলায়, সেই বাড়িতে ভূত আছে। শুনেছি এই বাড়ি আর এই পরিবার নাকি সাংঘাতিক অভিশপ্ত। এই বাড়িতে থাকলে কেউ না কেউ মারা পড়েই। এরকম কেন? আর মারে কি তোদের? ওই বাড়িতে ভূত আছে সর্দি, তার উপর আবার অভিশপ্ত বাড়ি এবং অভিশপ্ত পরিবার। না না, এক সেকেন্ড। এবার কথা বলল ত্রিপর্ণা। তা তুই কিসের জন্য ওই রাজবাড়িতে যাবি? অভিশাপের আসল কারণ জানতে, নাকি ভূতের সাথে মোকাবিলা করতে? অর্জুন হালকা হেসে উঠল প্রশ্নটা শুনে, তারপর উত্তর দিল, ধরে নাও দুটোই। অভিশাপ আর ভূত একে অপরের সঙ্গে রিলেটেড। ভৌতিক ঘটনা না ঘটলে ওই বাড়ির অভিশাপের গল্প জানা যাবে না, বুঝলে? সামথিং হ্যাজ হ্যাপেন্ড টু দ্যাট হাউস। সামনাসামনি ভূতের বাড়ি বা ভৌতিক ঘটনা দেখিনি। যদি দেখা যায় তাহলে। দ্যুতি ওকে আটকে দিয়ে বলে উঠল, তাহলে আমি নেই দাদা ভাই। আই অ্যাম সরি টু সে,
বাট দিস ইজ ট্রু। তুমি একা যাও, বাকিরা যদি যেতে চাই যাক, কিন্তু আমি নেই, মানে ভূতের বাড়িতে আমি নেই। আমারও নেই এতে। অ্যাডভেঞ্চারের জন্য অনেক জায়গা আছে, সেখানে যেতে আমরা রাজি আছি, কিন্তু যেখানে গেলে প্রাণ নাশ হবে সেখানে আমার নেই। সরি ব্রাদার। আমিও দিদির সঙ্গে একমত। সৌমিতা বলল, হঠাৎ করে ভূতের বাড়িতে কেন ভাই? প্রাণের মায়া নেই নাকি? আছে, তোমাদের চেয়ে বেশি আছে, কিন্তু ওই বাড়ি আমাকে টানছে, খুব টানছে, প্রচণ্ডভাবে টানছে। শুধু তোকে না, আমাকেও টানছে। এই কথাটা বলল ত্রিপর্ণা, আর বলল বেশ শান্তভাবে, একবার গিয়েই দেখা যাক না। আমি ইতিহাসের ছাত্রী, কিন্তু সেখানে এই বাড়ির বা পরিবারের নাম তো শুনিনি। শোভাবাজার রাজবাড়ির নাম আছে, কৃষ্ণচন্দ্রর নাম আছে, কিন্তু এর নাম কেন নেই? সেটা তো জানি না মেন্টর, তবে আমি যতটুকু শুনেছি। থাক, কাটা ঘায়ে নুনের ছেটা দিস না। একই ভূত, তার ওপর আবার শিবের নাম। স্বপ্নমিতা বলল, না না, হোল্ড এ সেকেন্ড। বাড়িটা বানিয়েছিল কে, আর কবে বানিয়েছিল? বানিয়েছিলেন অতীনচন্দ্র রায়। সালটা নিয়ে একটু কনফিউশন আছে জানো, কেউ বলে 1700 সাল, আবার কেউ বলে 1800 সালের শুরুর দিকে বানানো। তার মানে 324 বছর, আর 1800 সাল হলে 224। হ্যাঁ, সেটাই হয়তো হবে মেন্টর। উই মাস্ট গো ভাই, আমাদের যেতেই হবে। স্বপ্না, আই থিঙ্ক উই শুড ট্রাই ওয়ান্স। কথাটা বলে স্বপ্নমিতার দিকে তাকালো ত্রিপর্ণা, তারপর বাকি সবার দিকে। ঐশিকা ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, তুমি কি মনে করো আমরা অভিশাপের অতীত জানতে পারবো? আমরা কি ভূতেদের মোকাবিলা সঠিকভাবে করতে পারবো? ত্রিপর্ণা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো, তারপর বলল, আমরা ইতিহাস জানি না ঐশিকা, আমরা ভবিষ্যতও জানি না, আমরা শুধু বর্তমানটা জানি, আর এটার উপর ভরসা করেই আমাদের যেতে হবে। আর স্বপ্নমিতা বেশ চাপা গলায় জিজ্ঞাসা করল, এটাই কি ফাইনাল ডিসিশন? হ্যাঁ, ফাইনাল ডিসিশন। ত্রিপর্ণাদি, এটা ভেবেচিন্তে বললে তো? হ্যাঁ, ভেবেই বললাম। দুতি, ভাইয়ের মতন আমিও পরিবারটার উপর এক অদ্ভুত টান অনুভব করছি। কেন তা জানি না, কিন্তু করছি। বাকিটা তো আমাদের কপাল। মেন্টর, কবে যাবে ওই বাড়িতে? যত তাড়াতাড়ি সম্ভব। বলা কি যায়, হয়তো আমরাই এই পরিবারকে সব্বার মধ্যে ছড়িয়ে দেব। এরপর ওই বাড়িতে ওই 6 জনের কী অভিজ্ঞতা হয় সেটা অর্জুনের ডায়েরি থেকেই আমরা জানব। এবার বরং এই 6 জনের অভিজ্ঞতা আর তাদের শেষ পরিণতি দেখা যাক, শোনা যাক পরের ঘটনা। নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর আজ আপনাদের জন্য সত্য ঘটনা অবলম্বনে দিতিপ্রিয়া রায়ের কাহিনী রাজবাড়ি আতঙ্ক। এটি একটি ভয়ের গল্প। কেমন ভয় সেটা শুনেই বুঝবেন আপনারা। 6 জন ছেলে মেয়ে হঠাৎ করেই কাশীপুর রাজবাড়ি ঘুরতে চায়, কিন্তু তারপর কি হয় তাদের সঙ্গে, সেই অভিজ্ঞতা নিয়েই আজকের গল্প রাজবাড়ি আতঙ্ক। আজকের গল্পে আমাদের সঙ্গে বাচিক শিল্পী স্বাগতা ঘোষ রয়েছেন। তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ তার মূল্যবান সময় আমাদের দেবার জন্য। শুরু হচ্ছে আজকের ভয়াবহ নিবেদন রাজবাড়ি আতঙ্ক। গল্প পাঠে স্বাগতা এবং অনুভব। গল্পের সূত্রধর আমি অনুভব। দশই অগস্ট। আজ আমাদের দেখা করার কথা। আমরা বলতে ত্রিপর্ণাদি মানে ত্রিপর্ণা রায়, যে আমার মেন্টরও বটে। স্বপ্নমিতা দিদি মানে স্বপ্নমিতা তালুকদার, আমি তাকে ক্যাপশন ব্যাংক বলি। সৌমিতা তালুকদার আমার ছর্দি, আমি অবশ্য পেছনে লেগে মুটকি মুটকি বলে খ্যাপাই, তাতে অবশ্য ছর্দি রাগ করে না। আর রয়েছে দুতি রায় আর আমাদের ঢেমনি ভট্টাচার্য, ও সরি ঐশিকা ভট্টাচার্য। আজ দুদির জন্মদিন, সেই জন্যই আমরা সাউথ সিটিতে বসেছিলাম।
বসে থাকতে থাকতে বোর হচ্ছি। হঠাৎ একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, তুমি অর্জুনদা, হেরিটেজ ব্লগার অর্জুনদা, তাই না? আমি বছরখানেক হলো ব্লগিং শুরু করেছি। এর মধ্যে 420টা সাবস্ক্রাইবার্সও হয়ে গিয়েছে আমার। আমি ট্যুর ব্লগার নই, বরং হেরিটেজ সাইট ব্লগার আর রিলিজিয়াস ব্লগার। কলকাতার বিভিন্ন ঐতিহাসিক জায়গা আমি নিজের ব্লগিং চ্যানেলে তুলে ধরি। রামকৃষ্ণ মিশন নিয়ে আমার যতটুকু জ্ঞান তাও সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এই 1-1.5 বছরের মধ্যে। সাফল্য কতটা পেয়েছি জানি না, তবে অনেক বয়স্ক মানুষের আশীর্বাদ যে পেয়েছি তা বলতে আমার আপত্তি নেই। আমি মেয়েটার প্রশ্নের উত্তরে ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিতেই মেয়েটা বলল, আমি তোমার একজন সাবস্ক্রাইবার, তোমার সঙ্গে একটু দরকার ছিল, একটু কি সময় পেতে পারি, যদি তোমার আপত্তি না থাকে? আমি হাত তুলে হাসি মুখে বললাম, হ্যাঁ তা পেতে পারো, কিন্তু বেশিক্ষণ কিন্তু দিতে পারবো না। আমার কয়েকজন বন্ধু আসবে, তারা এলে আবার। আরে কোনো সমস্যা নেই, আমি 10 মিনিটের বেশি নেব না। কথাটা বলতে বলতে মেয়েটা আমার উল্টো দিকের চেয়ারে বসে পড়ল। তারপর বলল, আমার নাম সায়ন্তিকা চৌধুরী। উত্তর কলকাতায় আমাদের আদি বাড়ি, কাশীপুর অঞ্চলে 300 বছরের পুরনো বাড়ি। তা মাস 6 আগে তোমার চ্যানেলের সন্ধান পাই, তোমার ভিডিওগুলোও দেখি আর দেখতেই থাকি। আজ আচমকাই দেখা হয়, কথা বললাম একটা বিশেষ দরকারে। কিছুক্ষণ সময় নিল সায়ন্তিকা, তারপরে বলল, আমার বাড়ি সবার মধ্যে ছড়িয়ে দেবে অর্জুনদা? আমি বেশ অবাক হয়ে সামনের দিকে ঝুঁকলাম। তারপরে বললাম, ছড়িয়ে দেব মানে? তোমাদের পরিবার বা বাড়ি কি ইতিহাসের পাতায়? নেই অর্জুনদা, ইতিহাসের পাতায় কাশীপুর রাজবাড়ির নাম পাবে না। আমাদের পরিবার খুব অভিশপ্ত, আমাদের রাজবাড়ি খুব অভিশপ্ত। কীরকম? শুনবে অর্জুনদা? শোনো তবে, সব গল্প বলছি তোমাকে। যা শুনলাম, যা জানলাম, সেগুলো শুনে এবং জেনে অবাক হলাম আমি। এগুলো কি শুনলাম আমি? ঘটনা অনেকটা এইরকম। অতীনচন্দ্র রায়ের নায়ে ভোলানাথ ভুঁই তার এক বন্ধুকে নিয়ে আসেন এই বাড়িতে। সেই বন্ধু এই বাড়ির এক ব্রাহ্মণ কন্যাকে হত্যা করেছিলেন, আর তার ফলে এই পরিবারের ওপর অভিশাপ লাগে এই ব্রাহ্মণের। তারপর এক প্রজন্ম পরে আরও এক ঘটনা। এই বাড়ির কোনো এক মেয়ের সঙ্গে তার ভাইয়ের প্রেম ছিল। পরে বিয়ে দেওয়া হয় মেয়েটির, কিন্তু ভাইটি বিয়ে করেননি। পরে এই পরিবারের অন্য কাউকে যেন খুন করে আত্মহত্যা করেছে। আদপে তিনি যে কেন এবং কিভাবে মারা যান তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বলেন তার মৃত্যুর জন্য অতীনচন্দ্রের কুরু পণ্ডিতের অভিশাপই দায়ী। এখনও নাকি ওই বাড়ির ওপর অভিশাপ আছে, তাই ওই বাড়িতে পরিবারের কেউ থাকে না। কথা শেষ করে সায়ন্তিকা বড় একটা শ্বাস নিল, তারপরে বলল, বাড়িটায় আলাদাই একটা ইতিহাস আছে কি না, যাবে তো বলো? আমার মনে কেন জানি না একটা খটকার উদয় হয়েছে। এত সেথে যেচে নিজের বাড়ির সন্ধান দিচ্ছে কেন? কি ব্যাপার তা বুঝলাম না। বললাম, যেতে আপত্তি নেই, কিন্তু হঠাৎ আমার কাছে কেন? তোমার ব্লগ আমার ভালো লাগে, এমন সব হেরিটেজ এরিয়া তুলে ধরেছো, কি আর বলবো। আমাকে অ্যাপ্রোচ করা এটাই কি একমাত্র কারণ আমার সঙ্গে দেখা করা বা কথা বলার? বলতে পারো। আমি বুঝলাম শুধু এটাই কারণ নয়, এর পিছনে আরও কিছু ঘটনা আছে, সেটা খুঁজে বার করতে হবে। এই মেয়েটার কাজকর্ম ঠিক লাগছে না আমার। কিছুক্ষণ চুপ থেকে বললাম, কবের মধ্যে গেলে সুবিধা? সায়ন্তিকা কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি বলো কবে যাবে, সবটা ব্যবস্থা করতে হার্ডলি 1 দিন মতো লাগবে। আমি একটু সময় নিলাম। সায়ন্তিকা নিজের ফোন নাম্বার দিয়ে দিল, বলে গেল, কি হলো জানিও আমাকে, রাত 8টার পর কল মি এনি টাইম, আই উইল বি ফ্রি আফটার 8 PM। আমি এখন আসি। মেয়েটা চলে গেল, আর ঠিক তার পরেই বাকিরা চলে এলো।
কিন্তু থাক, আজ আর কিছু বলবো না, আজ জন্মদিনের পালনটাই হোক। 14ই আগস্ট, বহু কষ্টে সবাই রাজি হয়েছে। এর জন্য ফুল ক্রেডিট গোজ টু মেন্টর। আমি দেখেছি কারণে অকারণে মেন্টরকে সবাই মানে, বা সমর্থন যদি নাও থাকে তবেও কেউ প্রতিবাদ করে না বা বিরুদ্ধাচারণ করে না। মেন্টর যখন জোর দিল সবাই রাজি হয়ে গেল। দেখলাম ক্যাপশন ব্যাংকও কোনো প্রতিবাদ করলো না। এই একটা অদ্ভুত জিনিস, এমনিতে ক্যাপশন ব্যাংক চেঁচিয়ে গালাগাল দিয়ে ফাটিয়ে দেবে, কিন্তু মেন্টরের মুখের ওপর কিছু বলবে না। আর আমাদের ঢেমনি ঐশিকা ভট্টাচার্য, অর্জুনদা বলতে অজ্ঞান। আমরা দুজন যে প্রেম করছি সেটা নাকি পূর্ব নির্ধারিত ছিল। এটা অবশ্য মেন্টরের কথা। মেন্টর বলে থোড়া মেড ফর ইচ আদার। আর রাজবাড়িতে যাওয়া নিয়ে মেন্টরের বক্তব্য ছিল, বিপদ হলে সেই বিপদে আমরা সবাই লড়ব। ভাই একা বা আমরা তিনজন এমন কেন? আমাদের শপথটা ভুলে গেলি? ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান। এই একটা মন্ত্রেই কাজ হয়েছে সবার মধ্যে। এক নিমেষে সবাই রাজি হয়ে গেল। আগামী বৃহস্পতিবার আমরা কাশীপুর রাজবাড়ি যাচ্ছি। কোন অভিজ্ঞতার সম্মুখীন হব তা কে জানে। দেখা যাক কি আছে কপালে। 17ই আগস্ট বেলা 3টে সবাই আমরা বাগবাজারে জড়ো হয়েছি। সকাল থেকে আবার আপদের মতো বৃষ্টি শুরু হয়েছে। হিসেব মতন 2টো অটো চাই আমাদের, কিন্তু মেন্টর বলল একটা অটোতেই যাব, তাতে আগু পিছু হয় হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কথাটা সত্যি, কিন্তু একটা অটোয় 6 জন। মেন্টর বলল, ভাই সামনে বসে যাক, আমি স্বপ্নামিতা আর সৌমিতা পেছনে বসছি, দুতি আর ঐশিকা আমাদের কোলে বসে যাবে, আলাদা হওয়ার কোনো দরকার নেই। মেন্টর যখন বলেছে তখন তাই হবে। আমাদের ঘাড়ে কটা মাথা আছে ত্রিপর্ণা রায়ের মুখের ওপর কথা বলবো? আফটার অল মেন্টর বলে কথা। বাগবাজার থেকে কাশীপুর পৌঁছতে লাগলো 20 থেকে 25 মিনিট। কাশীপুর উদ্যানবাটি ক্রস করে অটো নামালো আমাদের। যেখানে অটো আমাদের নামালো সেখান থেকে কাশীপুর রাজবাড়ি 10-15 মিনিটের হাঁটা পথ। বিকেল 4টে বাজার কিছুক্ষণ আগে কাশীপুর রাজবাড়ির প্রধান ফটকের সামনে আমরা পৌঁছালাম। দূরে একটা অটো দাঁড়িয়েছে, তার থেকে জানলাম ফটক পেরিয়ে রাজবাড়ি। ধীর পায়ে আমরা 6 জন এলাম রাজবাড়ির সামনে। 300-400 বছরের পুরনো রাজবাড়ি, তাই বাড়ির ভগ্ন দশা দেখেই বোঝা যাচ্ছে। পুরো বাড়ি সবুজ গাছ ঢেকে ফেলেছে। ভেতরের অবস্থা কি তা বোঝার উপায় নেই বাইরে থেকে, কিন্তু কেন জানি না আমার একটা আনইজি বা আনক্যানি ফিল হতে লাগলো সেই প্রথম যখন থেকে ফটক পেরিয়েছি, তখন সেই মুহূর্ত থেকে মনে হতে লাগলো যে সামথিং ইজ রং ইন দিস প্লেস। কিন্তু সেই রংটা যে ঠিক কী তা বলে বোঝানো যাবে না। শুনেছি আমি নাকি বাবা ভোলানাথের দৌড় ধরা। তাছাড়াও রামকৃষ্ণ মিশন ঘুরে ঘুরে অদ্ভুত এক সিক্সথ সেন্স তৈরি হয়েছে আমার মধ্যে। জানি না ঠাকুরমা স্বামীজির কৃপা বলেই কি না, যে কোনো জিনিসের আগে একটা সিক্সথ সেন্স কাজ করে আমায় জানিয়ে দেয় সামনে আমাদের জন্য বা আমার জন্য ভালো অভিজ্ঞতা আছে না খারাপ। যখন থেকে ফটক পেরিয়েছি একটা খারাপ অনুভূতি আমার হচ্ছে, কিন্তু সেই অনুভূতির কথা বিশেষ কাউকে বললাম না। আমিই প্রথম সবার কাছে এই জায়গার নাম করি। কত ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ি, তাই না? মেন্টর বলল কথাটা। কত অজানা ইতিহাস, কেউ হয়তো কোনোদিনও জানতেও পারেনি এই বাড়ির ইতিহাস। আমার মনে কিন্তু সেই আনইজি ফিলটা বেড়েই চলেছে। মেন্টর যেটা বলল সেটা সত্যি কথা, কিন্তু না, মনে অস্বস্তিটা কাটাতেই হবে। বললাম, যা বলেছ মেন্টর, এই পরিবার বা রাজবাড়ির কথা কেন যে কোনো বইতে লেখা হয়নি সেটাই আমি ভাবছি। আমার কথা সূত্র ধরে ধীরে ধীরে ছর্দি বলল, সবই তো বুঝলাম, কিন্তু ভেতরে যাওয়া কি খুব দরকার? কেন, ভয় করছে? মেন্টর হাসি মুখে বলল, তাহলে তোরা ফিরে যা, আমি ভাইয়ের সঙ্গ ছাড়ছি না।
আমি অর্জুনদার সঙ্গ ছাড়ছি না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। হ্যাঁ, বাঁচবে মরবে উদ্ধার করে দেবে। দাদাভাইয়ের সঙ্গে আমিও ছাড়তে চাই না। দেখছিস না কেমন একটা ভুতুরে পরিবেশ হয়ে আছে, মায়া দয়া নেই নাকি? হ্যাঁ না, নেই। এতই যখন ভয়, তখন তুই এলি কেন? আচ্ছা, আহাম্মক তো? আহাম্মক? আমি আহাম্মক তো? নয়তো কি? এতই যখন পিছনে ভয়, তখন তুই এলি কেন? আহ, তোরা আবার থামবি? ঐশানী আর দ্যুতির ঝগড়া তুমুল পর্যায়ে যেত, কিন্তু তার আগেই ক্যাপশন ব্যাংক ধমকে উঠল। আমরা সবাই তাকালাম স্বপ্নমিতা দিদির দিকে। ও বেশ গম্ভীর গলায় বলল, এসে যখন পড়েছি তখন ফেরার উপায় আর নেই। শোন, একটা রাত কাটাতে যখন হবে তখন না হয় কাটিয়েই যায়। আনক্যানি ফিলিংটা আমারও হচ্ছে। নেদার উই নো দ্য হিস্ট্রি নর উই নো দ্য ফিউচার। হোয়াট উই নো ইজ আমরা এখানে এসেছি আর আমাদের একটা রাত এখানে কাটাতে হবে। আমরা ধীরে ধীরে বাড়ির ভেতর এগোতে লাগলাম। সামনে দিয়ে তো ঢোকার রাস্তা নেই, পিছন দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। আমরা সেটা দিয়ে এগোতে এগোতে বাড়ির ভেঙে পড়া অংশ দেখতে পাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম ভগ্নপ্রায় অংশের ভেতরটা। প্রধান ফটক দিয়ে ঢুকে গাছে থাকা যে অংশটা দেখলাম সেটা বোধহয় বাইরের অংশ, যেটাকে আমরা বারবাড়ি বলে জানি। বারবাড়িতে হয়তো এ বাড়ির প্রতিষ্ঠাতা অচিনচন্দ্র রায় তার জমিদারির কাজকর্ম সামলাতেন আর সবার সঙ্গে দেখা করতেন। আর এখন যে জায়গাটা দেখছি সেটা হলো বসত ভিটার একটা অংশ। আমাদের বাঁ দিকে ভগ্নপ্রায় একটা ঘর, সম্ভবত নাচঘর ছিল এটা। এই জায়গা পেরিয়ে খোলা একটা জায়গায় পড়লাম। ডান দিকে তাকালে বাড়ির অন্তর্মহল চোখে পড়ে, আর বাঁ দিকে তালাবন্ধ ঘর। এটা কি ঘর ছিল তা ঠিক জানি না। এই ঘরে দুজন আত্মহত্যা করেছিলেন বলল ত্রিপর্ণাদি। পরশু একটা বই পড়ছিলেন, সেখানেই লেখা আছে দেখলাম। আমি এগিয়ে গেলাম ঘরটার দিকে। তালাটা মরচে ধরেছে। বহু বছর এই তালা যে খোলা হয়নি তা বোঝা যাচ্ছে তালার অবস্থা দেখি। আমি ফিরে এলাম, আর এসেই চোখ পড়ল ঘাটের উপর। মেন্টর, ত্রিপর্ণাদি আমার দিকে তাকাতেই ইশারায় ঘাটকে ইঙ্গিত করলাম আমি। সবাই সেদিকে তাকালো। আমরা এগিয়ে গেলাম ঘাটের উপর। গঙ্গার ওপরে বেলুর মঠ দেখা যাচ্ছে। স্বপ্নামিতা দিদি বলল, ভাই, বেলুর মঠ দেখেছিস? আমি ইশারায় হাসি মুখে হ্যাঁ বুঝিয়ে দিয়ে বললাম, দেখেছি। সৌমিতা দি এর সূত্রে বলল, তাও ভালো, স্বামী বিবেকানন্দর আশীর্বাদ পাওয়া যাবে। আমরা সবাই হেসে উঠলাম কথাটা শুনে। ত্রিপর্ণাজি সবে বেলুরের একটা ছবি তুলেছে, এমন সময় পিছন থেকে ভারী গম্ভীর একটা গলা শুনলাম। কি ব্যাপার? আপনাদের তো চিনলাম না। আমরা পিছনে ফিরে দেখি 40 বছরের এক ভদ্রলোক পুরোহিতের পোশাকে দাঁড়িয়ে আছেন। ওনার স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন আমাদের দিকে। চোখে যেন অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। আমরা ধীর পায়ে ওনার দিকে এগিয়ে গেলাম। উনি আবার প্রশ্ন করলেন, আপনারা রাজবাড়ি দেখতে এসেছেন নিশ্চয়ই? ইশারায় হ্যাঁ বোঝালাম আমরা। তার উত্তরে ভদ্রলোক বললেন, আজকাল তো কেউ আর রাজবাড়ি দেখতেই আসে না, আর যদিও বা আসে শোভাবাজার রাজবাড়ি বা ওই জাতীয় বাড়িতে চলে যায়। কত রাজবাড়ি পড়ে আছে ভগ্নপ্রায় হয়ে, তা কি কেউ জানে? এই ধরুন, এই বাড়ির কত ইতিহাস। আমি বললাম, বোধহয় কিছুটা জানি আমি। জানেন? আপনারা আজকালকার ছেলে মেয়ে, কতটুকু আর জানেন? যতটুকু জানা যায়। এই বাড়ি নিয়ে তো বোধহয় 2টো বইও আছে, তাই না মিস্টার? আমার নাম দুলাল মুখোপাধ্যায়। এই বাড়ির নিয়মিত পুরোহিত আমি। সেই 1802 সাল থেকে আমাদের পরিবার এই বাড়ির পুজো করছে। 1802? ওয়াও! হাসি ও বিস্ময় নিয়ে দুটি বলে, অনেক কিছুই অবিশ্বাস্য লাগবে মা,
আমি যদি বলি এ বাড়ির সঙ্গে হান্সম্যান অ্যান্থনির যোগাযোগ ছিল, সেটা কি বিশ্বাস করবে? হান্সম্যান অ্যান্থনি মানে অ্যান্টনি ফিরিঙ্গি? ভারতবর্ষে তো ওই একটাই অ্যান্টনি আছে বাবা। ওয়াও, ইজ ইট আ মিউজিক্যাল ফ্যামিলি? মানে গান বাজনার চর্চা ছিল। বংশের প্রথম পুরুষ অতীনচন্দ্র সঙ্গীতপ্রেমী ছিলেন বটে, তার পরের দুই বংশধরের মধ্যেও সঙ্গীতের প্রভাব ছিল, কিন্তু পঞ্চম পুরুষ থেকে গানের চর্চাটা কমেই যাচ্ছিল। অবশ্য যে অভিশাপ এই বাড়ির ওপর লেগেছিল সেটার পর আর গান হয় না। একটু যদি ইতিহাস বলেন এই পরিবারের। ত্রিপর্ণাদির কথায় চারপাশ দেখে নিলেন পুরুষ ভদ্রলোক, তারপর বললেন, তাহলে যে একটু বসতে হয়, চলো ওই দালানটায় বসা যাক। চত্বরের ঠিক মাঝখানটায় একটা দালান মতো ছিল। এখানে হয়তো এককালে সবাই গল্প কাচা করতেন সকাল সন্ধ্যে। দালানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে দুলালবাবু হাঁক দিলেন, বিন্দি, বিন্দি। একটা বাচ্চা মেয়ে দূরের একটা ঘর থেকে বেরিয়ে এলো। তার উদ্দেশ্যে দুলালবাবু বললেন, একটা মাদুর এনে দে তোমা, আর তোর মাকে বল 7 কাপ চা করতে। এখানে এরা থাকার অনুমতি পেয়েছে? বিন্দি নামক মেয়েটা চলে যেতেই স্বপ্নামীরা দিদি প্রশ্নটা করল। উত্তরে দুলালবাবু হেসে বললেন, কেন পাবে না? এই বাড়ির দেখাশোনা করার লোক চাইতো। তাছাড়া নিত্য গোপাল পুজো হয়, গোপালকে ভোগ দেওয়া হয়। এরা কেয়ারটেকার? আমি প্রশ্ন করলাম এবার। হ্যাঁ, কাইন্ড অফ। মাথা গোঁজার ছাদও পেলো, আবার বাড়ির দেখভালও করলো। ইতিমধ্যে মাদুর নিয়ে এলো বিন্দি। সেটা পেতে দিয়ে সে চলে গেল। যাবার আগে বলল ওর মা চা আর বিকেলের জলখাবার নিয়ে আসছে। আমরা মাদুরে বসলাম। পুরুতমশাইয়ের কথা শুনতে বেশ ভালোই লাগছে। ইনি যে কেন গল্প বলে হলেন না তাকে জানি। ভদ্রলোক বললেন, আসলে এ বাড়ির অনেক ইতিহাস, তবে খারাপ ইতিহাসই বেশি। একটা সময়ের পর তো এই বাড়ি ছেড়ে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল কেবল ওই অভিশাপ লাগার ভয়। অভিশাপ? আজকালকার দিনে এসব? ঐশিকার প্রশ্ন। মানে অভিশাপ, ভূত, হোয়াট এভার এসব সত্যি? মানে আই এম ট্রাস্টিং ইউ পুরুত মশাই, কিন্তু ভূত যদি থাকে তাহলে তাকে দেখি না কেন? তাদের তো দেখা উচিত, তাই না? নইলে কথা শেষ হলো কি হলো না, দুলাল মুখোপাধ্যায় হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি সময়কে মানো? সরি সময় মানো? হ্যাঁ, অবশ্যই মানি। টাইম ইজ এভরিথিং। কেন মানো? সময়কে তো চোখে দেখা যায় না। হাওয়াকেই বা কেন মানো? তাকেও তো আমরা দেখতে পাই না। আমরা শহরের ছেলে মেয়ে পুরুতমশাই। শহরের বুকে দাঁড়িয়ে আমাদের পক্ষে ভূতে বিশ্বাস করাটা কি বিশ্বাসযোগ্য? ত্রিপর্ণাদি বলল, তোমাদের বিজ্ঞান কতটা অগ্রসর হয়েছে মা? মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা কি সে করতে পারে? মানুষের আয়ুরেখা কি বিজ্ঞান বাড়াতে কমাতে পারে? না বোঝালেন দুলাল মুখোপাধ্যায়। এই দুনিয়ায় এরকম অনেক কিছু আছে যা তোমাদের বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু তার সঙ্গে এই পরিবার বা পরিবারের অভিশাপের কি সম্পর্ক সেটা বলবেন কি? এই প্রথম একটু থমকাতে দেখলাম ভদ্রলোককে। আমি যে ঠিক ওনার কথা অবিশ্বাস করছি তা নয়, কিন্তু আমার মনে কোথাও যেন একটা খটকা রয়ে যাচ্ছে। সেটা যে কী খটকা তা বলে বোঝাতে পারবো না। আর সেই বিচ্ছিরি একটা অস্বস্তি, খালি মনে হচ্ছে সামথিং ইজ রং ইন দিস প্লেস। ভদ্রলোক কিছুক্ষণ নীরব থেকে বললেন, অতীনচন্দ্রের 3 সন্তান, গোবিন্দমোহন রায়, প্যারীমোহন রায় এবং লক্ষ্মীকান্ত রায়। এর মধ্যে লক্ষ্মীকান্ত ছিলেন ওনার 3য় পক্ষের সন্তান, এবং এনাকে নিয়েই যত ঝামেলার শুরু হয়। কিরম ঝামেলা? স্বপ্নামিতা দিদি প্রশ্ন করল। এই লক্ষ্মীকান্তর নামে লক্ষ্মী থাকলেও স্বভাবেই একদমই লক্ষ্মী ছিলেন না। স্বাভাবিক, কানা ছেলের নামই পদ্মলোচন হয়।
সৌমিতাদির টিপ্পনি কাটলো পাশ থেকে। পুরুত মশাই শুনলেন কি না জানি না, উনি বলে চললেন, লক্ষ্মীকান্ত রায়ের মা বিয়ের আগে ছিলেন বাল বিধবা। অতীনচন্দ্র বয়সের ঘোরে তাকে বিয়ে করেন ঠিক কথা, কিন্তু তার অতীত, তার ব্যাকগ্রাউন্ড কিছুই দেখেননি। যদি দেখতেন তবে হয়তো বুঝতে পারতেন ওনার পারিবারিক ইতিহাস খুব একটা ভালো নয়। ওনার অতীত চিরকালই ঢেকে রাখা হয়েছে, কেন তা আমি জানি না। আমার বাপ ঠাকুরটাও জানতেন বলে মনে হয় না। কোনো এক সময় কোনো এক পূর্বপুরুষ নিশ্চয়ই সেটা জানতেন। তা লক্ষ্মীকান্ত কি মামার বাড়ির দিকে গেছিল? আমি হালকা হেসে প্রশ্ন করলাম। উত্তরে তিনি বললেন, হ্যাঁ, তা গেছিল বোধহয়। আর এই লক্ষ্মীকান্ত দোসর হয়ে ওঠে এ বাড়ির নায়েব ভোলানাথ গুঁইয়ের বন্ধুর ছেলে রতিকান্ত। চা নিয়ে এলো বিন্দি নামক বাচ্চা মেয়েটা, সঙ্গে বাড়িতে বানানো কচুরি তরকারি। আমরা ধীরে ধীরে খাওয়া শুরু করলাম, আর তার সঙ্গে চলতে লাগলো দুলাল মুখোপাধ্যায়ের কাহিনী। উনি বললেন, জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, তবে এটাই সত্যি যে এ বাড়িতে যে অভিশাপ লাগে তার জন্য কিছুটা হলেও লক্ষ্মীকান্ত দায়ী। কেন, কি করেছিলেন উনি? প্রশ্ন করলাম আমি। উস্কেছিলেন, রতিকান্তকে উস্কেছিলেন। এই পরিবারের কুলপুরোহিতের কন্যার ওপর নজর থাকলেও তাকে হত্যা করার পরিকল্পনা ছিল না। লক্ষ্মীকান্ত তাকে উস্কে দেন, আর ব্রাহ্মণ কন্যার হত্যার পাপ লাগে এই পরিবারের ওপর। খুনটা কি এই বাড়িতেই হয়? ত্রিপর্ণাদির প্রশ্ন। না, খুনটা হয় ফরাসডাঙ্গাতে, মানে এখনকার চন্দননগরে। বাই এনি চান্স আপনি কি অ্যান্টনি ফিরিঙ্গির? হ্যাঁ, অন্তনি ফিরিঙ্গির কথা বলতে সবাই উত্তম কুমার বোঝে, মান্নাদের গান বোঝে। তার স্ত্রীর মৃত্যুর পর সে হারিয়ে গেছিলেন এটাই সবাই জানে, কিন্তু তার স্ত্রীর মৃত্যুর পর সে যে মদ্য হয়ে গেছিল সেটা কজন জানে? আপনি এত কিছু জানলেন কিভাবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তাছাড়া ওর জীবনের শেষটাই বা কোথায় হয়েছিল? কিছুক্ষণ সময় নিলেন দুলাল মুখোপাধ্যায়, তারপর ধীর গলায় বললেন, ওনার শেষ জীবন কাটে এই বাড়িতে। অতীনচন্দ্রই ওনার দায়িত্ব তুলে নেন শেষ 19 বছরের জন্য। এরকম বন্ধুত্ব আজকাল আর দেখা যায় না। কথাটা শেষ করেই বাইরের দিকে তাকালেন ভদ্রলোক, তারপর বললেন, তোমরা কি বেরোবে এখন? আমরা নীরব থাকলাম। কোনো উত্তর না দেওয়ার মধ্যে নিজের উত্তর বোধহয় খুঁজে নিয়েছিলেন পুরোহিত মশাই। উনি বললেন, তোমরা ভূতের সন্ধানে এসেছো, ভালো। অল্প বয়সের উত্তেজনায় অনেক কিছুই করতে ইচ্ছা করে। আমার বয়সে এলে বুঝবে সব কিছু নিয়ে উত্তেজনা বোধহয় ভালো না। এরপরেও বেশ কিছুক্ষণ দুলাল মুখোপাধ্যায় ছিলেন। অনেক কথা হলো ওনার সঙ্গে। ভদ্রলোকের বিস্তর পড়াশোনা, হেন কোনো বিষয় নেই যা নিয়ে ওনার জ্ঞান নেই। যাওয়ার আগে ভদ্রলোক বলে গেলেন, সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। বিন্দুদেরও বলে গেলেন যেন আমাদের খেয়াল রাখে ওরা। দুলালবাবু গেলেন। তখন ঘড়িতে 5:46। সন্ধে হয়ে আসলেও অন্ধকার হয়নি তখনও। সূর্য গঙ্গা পক্ষে ডুবি ডুবি। পাখিরা ফিরে যাচ্ছে নিজেদের বাসায়। বরন্দরদের আলো নদীর রং বদলে দিয়েছে। বেলুর মঠ অন্ধকার হওয়ার আগেই আলো জ্বলে উঠেছে। আমি এসে ঘাটে দাঁড়িয়েছিলাম। ঘাটটা কিন্তু খুব অদ্ভুত এই বাড়ির। সিঁড়ি নেমে গেছে নিচে, ঠিক তার উপরে সুন্দর দাঁড়াবার বা বসার জায়গা। দুলাল মুখোপাধ্যায় যা বললেন সেগুলো অন্য জায়গায় বসে শুনলে বিশ্বাস হতো কিনা জানি না। সাউথ সিটিতে বসে যখন সায়ন্তিকা এই গল্প শুনিয়েছিল তখন কি বিশ্বাস করেছিলাম আমি? সেদিন তো বিশ্বাস করিনি। তাহলে আজ যে বিশ্বাস হয়ে গেল সেটা কি এই পরিবেশের গুণে?
কে জানে। ভাবনা ছেদ পড়ল। স্বপ্নমিতা দিদি এসে দাঁড়িয়েছে আমার পাশে। আমি ওর দিকে তাকাতেই স্বপ্নমিতা দিদি বলল, কি ভাবছিস একা একা দাঁড়িয়ে? ভাবছি আজ বেলা 3টে অবধি জীবনটা কিরম ছিল আর এখন কিরম হয়ে গেল। চয়েসটা কিন্তু তোরই ছিল। কিন্তু অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার, একটা সময় দেখবে জীবনে ঘুরেছো অনেক, কিন্তু অ্যাডভেঞ্চার করতে পারোনি। জীবনে সুখে আছি, সেটাই ভালো নয় কি? নিস্তরঙ্গ জীবনে কি সুখ আছে দিদি? জীবনে যেটা চাই সেটা হলো অ্যাডভেঞ্চার। পিকল ওয়াইল্ড লাইফ লাভার। এত ওয়াইল্ড কেন? ওয়াইল্ডার কোথায় হলাম ক্যাপ্টেন ব্যাংক? 5 জন মেয়ে আমাকে ঘিরে থাকা সত্ত্বেও তো ওয়াইল্ড হতে পারলাম না। আমরা 3 জন তোর দিদি, সেটা তোর মনে আছে নিশ্চয়। আর বাকি থাকলো দ্যুতি আর ঐশিকা। ওরাও আমাকে দাদা ভাবে। ওর কপালটাই খারাপ। ওই বোকাচোদা মার্কা কপাল নিয়ে তুই ওয়াইল্ড হবি? ওফ বাবা, যাকগে, বড্ড অন্যদিকে চলে যাচ্ছ। কাজের কথায় ফিরে এসো। আমরা হেসে উঠলাম। তারপর বললাম, তা এখানে কতক্ষণ বসে থাকবো? ভেতরে কি অপেক্ষা করা যাক? স্বপ্নমিতা দিদি হাত নাড়িয়ে বলল, হ্যাঁ চল। তারা না মারলে ওরা আয়ার কাজ করে না। 17ই আগস্ট সন্ধ্যে 6:30। আমরা বসে আছি। বসে থাকতে পারছি তার কারণ মাথার উপরে ছাদ আছে। এই জায়গাটায় ঠিক কী ছিল সেটা বলা বেশ কঠিন, তবে মাথার ওপর কড়িকাঠ থেকে মনে হচ্ছে কোনো একটা ঘর ছিল হয়তো। এই অংশে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো একটা ঘরে একটা বেদি। বোধহয় ঠাকুর ঘর ছিল, বা কোনো ব্যক্তির ঘর যে ঠাকুর রাখার জন্য এটা তৈরি করা। কোনো ঘরেই ছাদ নেই, কেবল এখন যে ঘরে আছি সেই ঘর ছাড়া। আমরা খাবার নিয়ে এসেছি, সন্ধ্যের টিফিন, রাতের ডিনার। যদিও দুলাল মুখোপাধ্যায় বিন্দিদের বলে গেছেন ওরাই যেন আমাদের খাবারের ব্যবস্থা নেয়, কিন্তু অন্ধকার হলে পর তারা এই অংশে ঢোকা তো দূর, সামনের ওই রাস্তা দিয়ে অবধি যায় না। কাজেই ওদের থেকে কোনো খাবার নিতে হলে ওদের ঘর অবধি যেতে হবে। সেটা করা অভদ্রতা বলেই মনে হলো। তাছাড়া আমরা আগে থেকেই খাবার দাবার জমিয়েছি। আমি আর ত্রিপর্ণাদি বাদে এখানে সবারই সিগারেটের নেশা আছে, কিন্তু কোনো এক অজানা কারণে কেউই আজ সিগারেট খাচ্ছে না। সারাদিন ধরে বৃষ্টি পড়ে এই 5 মিনিট আগে সেটা থেমেছে। ঠান্ডা হাওয়া বইছে বাইরে। আমরা ব্যাক বেঞ্চের টিম, অ্যাডভেঞ্চার প্রিয়, কিন্তু ভূতের সন্ধান ভাবিনি কোনোদিন। ভাবতে বসলে অনেক কিছুই ভাবা যায়, কিন্তু ভাবার মতো পরিস্থিতি কি আছে? আমরা কি এইভাবেই লাত খেয়ে সময় কাটাবো নাকি রে? ত্রিপর্ণাদি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো। শুধু বসে বসে কেউ ফোন দেখছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বা আবার বই পড়ছে। এভাবে কি অ্যাডভেঞ্চার হয় নাকি? এভাবে সত্যিই অ্যাডভেঞ্চার হয় না, ঐশিকা বলল। ফোন ঘেটেই বা লাভ কি? নেটওয়ার্ক তো নেই, ফেসবুক হোয়াটসঅ্যাপ তো চালানোই যাচ্ছে না। আমি ফোন চেক করলাম। আমাকে দেখা দেখি বাকিরাও নিজেদের ফোন চেক করলো। সত্যিই নেটওয়ার্ক টাওয়ার কিচ্ছু নেই। ফোন করাও যাবে না, ধরাও যাবে না। ভালোই ব্যবস্থা। হাসি মুখে বলল সৌমিতাদি। বেশ একটা জায়গা এনে ফেললি। না তোলা যাবে সেলফি, না করা যাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এই অন্ধকারের মধ্যে কার সঙ্গে কিভাবে এবং কোথায় যে সৌমিতাদি সেলফি তুলবে তা আমি বুঝলাম না যদিও, কিন্তু এটা আমি বুঝলাম যে মুখে যাই বলুক মনে মনে সবাই এই অ্যাডভেঞ্চারে মজা পেয়েছে। মজা অবশ্য আমিও পাচ্ছি, কিন্তু সেই আনক্যানি ফিলিংটা সারাক্ষণ একটা অস্বস্তি ঘিরে রেখেছে আমাকে। কেন, কিসের জন্য তা বুঝলাম না। বললাম, এই ক্যাপ্টেন ব্যাংক, তোমার ফোনে একটা ঘোস্ট হান্টিং এর অ্যাপ ছিল না?
স্বপ্নাবেদী দিদি আমার দিকে তাকালো। চাহনির মানে আমি বুঝেছিলাম, তবু দিদিকে বলতে দিলাম আমি। কেন, তুই কি ভূত খুঁজবি নাকি? আমি হেসে ফেললাম প্রশ্নটা শুনে। বললাম, ওটার জন্যই তো আশা গো, দেখা না পেলে হয় নাকি? আমি, ত্রিপর্ণা দি আর ঐশিকা হেসে উঠলাম। বাকি তিনজন হাসলো না। তুতি বলল, মজাটা একটু বেশি হয়ে যাচ্ছে ত্রিপর্ণাদি। আর দাদা ভাই, সব জিনিস নিয়ে বোধ হয় মজা চলে না। দুতি একটু বেশিই রেগে আছে। আর সবচেয়ে বড় কথা, এই বাড়িতে ঢোকার পর থেকেই তুতি অদ্ভুত রকমের চুপ মেরে গেছে। আমি এইবার ওকে জিজ্ঞেস করলাম ওর এই চুপ করে থাকার কারণ কি। প্রশ্ন শুনে দুতি চাপা গলায় ঠান্ডাভাবে বলল, দাদা ভাই, খালি মনে হচ্ছে এ বাড়িতে আমি আগে এসেছি। এই ঘর, এই রাস্তা সব যেন আমার চেনা। মনে হচ্ছে আমি যেন আমি নই, বরং এই বাড়ির কেউ। মানে তুই কি আবার জাতিস্বর টাতিস্বর হয়ে গেলি নাকি? স্বপ্নামিতা দিদি প্রশ্ন করলো। উফ না, মনে হচ্ছে আই এম দ্য মেম্বার অফ দিস হাউস হু ইজ প্রিটেন্ডিং টু বি তুতি রয়। ও কিছু না, ত্রিপর্ণাদি বলল। তুই অনেক কিছু ভাবছিস তখন থেকে, তাই হয়তো এরকম হচ্ছে। ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না, বা হয়তো সিরিয়াসলি নিচ্ছ না। না না, আমি সিরিয়াসলি নিচ্ছি। আমি বললাম, এবার তোর মতো আমারও একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, কিন্তু তোর একটা ডেফিনেশন আছে, আমার নেই। তোমারও একই ফিলিং আছে দাদা ভাই? দুতি আমার হাতটা চেপে ধরল। আমি ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিলাম। দুতি আমার আরও কাছে এগিয়ে এলো। কেন এলে এখানে দাদা ভাই? জায়গাটা তো একদম ভালো না, সেটা তো বুঝতেই পারছো। ত্রিপর্ণাদি থামিয়ে দিল এই আলোচনা। ব্যাস ব্যাস, এনাফ। একটু কফি খাতো, সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম এটা এত সহজে ঠিক হবার নয়। সতেরোই আগস্ট, রাত 8টা। আমরা সবাই ছিটকে গেছি। দুতি আর ত্রিপর্ণাদি ঘাটে গেছে। সৌমিতাদি আর স্বপ্নামিতা দিদি অন্তর্মহলে গোপাল মূর্তি দেখতে গেছে। আমি আর ঐশিকা এই ভাঙাচোরা অংশে ঘুরে দেখছিলাম। যেখানে আমরা বসেছিলাম ঠিক তার উল্টো দিকের অংশে এসেছি। এখানে নাকি কাকে একটা খুন করা হয়েছিল। কে করেছিল এবং কাকে করেছিল সেটা জানা যায় না। আমার মুখে এই ঘটনা শুনে ঐশিকা বলল, কি সাংঘাতিক না? বাইরের লোক বা ভেতরের, খুন করতে হাতও কাঁপতো না এই পরিবারের কারোর। সত্যিই তাই। রাজ পরিবার মাত্রই এরকম, কিন্তু এই পরিবার যেন আরও ভয়ঙ্কর। বুঝলি, এই বাড়ির একজনের সঙ্গে নাকি তার বোনের অবৈধ সম্পর্ক ছিল। এটা ত্রিপর্ণা দিয়ে বলছিল তখন, কিন্তু নিজের ফ্যামিলির কাউকে খুন করবেই বা কেন? সেটা তো আমিও ভাবছি, জানিস। কি এমন হয়েছিল যে পরিবারের একজনকে খুন করতে হলো? পরিবার? তুমি কিভাবে জানলে? জানি জানি, সব জানি। আমি হাসলাম। কারণ ছিল, আসলে এখানে আসার আগে এ পরিবার নিয়ে যে খুব একটা জানতাম তা নয়, এমনকি পড়াশোনাও করে আসিনি। কিন্তু সায়ন্তিকার মুখে কিছুটা ইতিহাস শুনেছিলাম। ত্রিপর্ণাদি একটা বইও দিয়েছিল, নাম অস্তাচলের পথে। সেখানে কিছুটা ইতিহাস পড়েছিলাম। সেই পড়া ইতিহাসটা এই টুক করে ঐশিকাকে বলে দিলাম। ঐশিকা বলল, কিভাবে খুন করা হয় জানো তুমি? খুব অল্পই জানতাম, বেশি লেখা ছিল না। বললাম, শুনেছি কুপিয়ে খুন করা হয় তাকে। সে যেই হোক না কেন, সে এই পরিবারের লোক, আর তাকে কুপিয়ে খুন করা হয়। ঐশিকা জিভ দিয়ে আওয়াজ করে কান চেপে চোখ বন্ধ করে নিল। বুঝলাম ভয় পেয়েছে ও। আমি ওকে আর কিছু বললাম না। আর ঠিক সেই মুহূর্তে একটা চিৎকার শুনলাম, মহিলা কণ্ঠে চিৎকার, আর সেই চিৎকার আসছে ঘাটের দিক থেকে।
ত্রিপর্ণাদির গলা ওঠা, তাই না গো? তাই তো মনে হচ্ছে। চল তো একবার। আমি আর ঐশিকা দৌড়ে ঘাটে এলাম। এতক্ষণে স্বপ্নামিতা দিদি আর সৌমিতাও এসে গিয়েছে। ত্রিপর্ণাদি সিঁড়ি দিয়ে নিচে গিয়েছিল, সঙ্গে দুটিও ছিল অবশ্যই। আমরা পৌঁছে দেখলাম ত্রিপর্ণাদি জলের মধ্যে প্রায় ডুবে গেছে, আর দুটিও ওকে তোলার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে স্বভাবতই অবাক হলাম আমরা, একই সঙ্গে বিস্মিত হলাম। ত্রিপর্ণাদি নিচে কি করছিল? আমরা হুড়মুড়িয়ে গিয়ে ত্রিপর্ণাদিকে টেনে তুললাম। কথাটা যত সহজে বললাম তত সহজ কাজটা ছিল না। 30 মিনিট ধরে রীতিমতো বেগ পেতে হয়েছে তুলতে। আমরা যতবারই ঘাটের দিকে ত্রিপর্ণাদিকে টানছি ততবারই মনে হচ্ছে কে যেন জলের তলা থেকে টেনে ধরেছে ত্রিপর্ণাদিকে। বহু কষ্টে প্রায় 8 ঘন্টা পর ত্রিপর্ণাদিকে জলের ওপর তুললাম। অগাস্ট মাস, তেমন ঠান্ডা নেই, তবু আমরা ঘেমে গেলাম, তবু হাঁপাতে লাগলাম আমরা। কি হয়েছিল বলো তো? আমি জিজ্ঞেস করলাম। প্রথম কিছুক্ষণ কেউ কোনো উত্তর দিল না। তারপর ত্রিপর্ণাদি প্রথম ভেবে কথা বলল। মাথাটা কেমন গুলিয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচে এলাম কেন বলতো? কে ডাকলো আমাকে? ডাকলো মানে? স্বপ্নামিতা দিদি প্রশ্ন করলো। হ্যাঁ, ডাকলো আমাকে, বলল নিচে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য, এসে আমাকে উদ্ধার করো। পুরুষ কণ্ঠ ছিল কি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, একদম ভরাট গলা, কিন্তু খুব কাতর। ভরাট কিন্তু কাতর, স্ট্রেঞ্জ কম্বিনেশন ইন ডেড, তাই না? আমি জিজ্ঞেস করলাম। একদমই, বলল ঐশিকা। আচ্ছা, বাই এনি চান্স এটা আবার সেই কুপিয়ে দেওয়া লোকটা নয় তো? প্রশ্নটা ফেলে দেওয়ার মতন না। বললাম হতে পারতো, কিন্তু লজিক বলছে খুন হওয়া মানুষের আত্মা সবসময় সেখানেই ঘোরে যেখানে তাকে খুন করা হয়। কাজেই এখানে যদি আত্মা থেকেও থাকে তাহলে কোপানো মানুষের আত্মা নিশ্চয়ই নয়। দুতি আর সৌমিতা দি একসঙ্গে তুতলে উঠে প্রশ্ন করলো। কোপানো আত্মা মানে? কোপানো মানে? মানে এই পরিবারের একজন সদস্যকে তার ভাই বা বোন অধিকার কোনো একটা মহলে কুপিয়ে খুন করেছিল। সেটা তুই আবার গর্ব করে বলছিস? স্বপ্নামিতা দিদি বলে উঠল বেশ উত্তেজিতভাবে। আমি বললাম, যেটা ঘটেছে সেটাই বললাম। হ্যাঁ, কারেক্ট। ত্রিপর্ণাদি সামান্য উঁচু স্বরে বলল। এটা আমিও পড়েছিলাম বটে, কেন যে মনে পড়লো না। কিন্তু এখানে কি হলো? ত্রিপর্ণাদি যেটা বলল সেটার কোনো মানে আছে কি? দুটি প্রশ্ন করা মাত্রই প্রচণ্ড হাওয়া দিয়ে উঠে শরীরে শিহরণ লাগিয়ে দিল। হাওয়ার দাপট নেওয়া যাচ্ছিল না। প্রচণ্ড শীত, প্রচণ্ড কাঁপুনি, চোখে ধুলো বালি ঢোকার জোগাড়। মহাপ্রলয় হচ্ছে নাকি এটা? সেই মহাপ্রলয়ের মধ্যে একটা ভরাট গলা শুনলাম। ফিরে যাও, তোমরা ফিরে যাও, তোমাদের জীবন বিপন্ন করো না, ফিরে যাও। কে কে বললো এটা? আমি চেঁচিয়ে উঠলাম। কোনো উত্তর দিল না সেই স্বর। ঝড় থামল। একটু দূরে একটা আলো দেখা দিল। বিন্দি হ্যারিকেন নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমাদের কাছে, খুব শান্ত ভাব মুখের মধ্যে। কি হয়েছে দাদা? দুটি ভীত গলায় চিৎকার করে উঠল। তুমি ছিলে কোথায় এতক্ষণ? ঘরেই ছিলাম দিদি, তোমাদের কথা শুনে বেরিয়ে এলাম। কি হয়েছে তোমাদের? ভয় পেয়েছো? ভয়? স্বপ্নামেদা দিদির গলা কাঁপছে ভয়তে। ঝড়ের আওয়াজ শুনতে পাওনি তুমি? কোথায় দিদি? ঝড় কোথায়? মানে এতক্ষণ তো ঝড় হচ্ছিল, শোনোনি নাকি? না দিদি, ঝড় হচ্ছিল না, বিশ্বাস করো। তাহলে কি আমাদের মনের ভুল? না, তাই বা কিভাবে হয়? সজ্ঞানে আমরা কণ্ঠস্বরটা শুনেছি যে,
আমি বললাম, না বিন্দি, কিছু না, তুমি এখন আসতে পারো। বিন্দি চলে যাচ্ছিল, কিন্তু আমি ওর নাম ধরে ডাকায় আবার ফিরে তাকালো আমাদের দিকে। বললাম, আমাদের একটু চা দিতে পারো? চা আমাদের সঙ্গে ছিল, কিন্তু এদের সঙ্গে কিছুক্ষণ থেকে মনের সাহস ফিরিয়ে আনতে চাই। বিন্দি বলল, হ্যাঁ দাদা, তা দিতে পারি, কিন্তু মহল অবধি তো আমি যাব না। আমি বললাম, না, তোমাকে যেতে হবে না, চা এখানেই নিয়ে এসো, আমরা এখানেই অপেক্ষা করছি। বিন্দি চলে গেল, আমরা অপেক্ষা করা শুরু করলাম। আমার হঠাৎ করে একটা জিনিস মনে হলো। বললাম, আচ্ছা, আমাদের জিনিসগুলো ঠিক আছে কিনা একবার দেখে এলে হয় না? ভূতের ভয় না থাকুক, চোরের ভয় তো থাকতে পারে। চোর তো আর জানবে না যে এখানে ভূত আছে। আমার কথা শুনে সবাই হেসে উঠল বটে, কিন্তু আনন্দের হাসি সেটা নয়। থাক, আলাদাভাবে একা আমরা কেউ সরব না। ত্রিপর্ণার সঙ্গে যা হলো, তারপর শিক্ষা নেওয়া উচিত। স্বপ্নামেদা দিদি বলল, কিন্তু আই এম গেটিং অবসেসড উইথ দিস হাউস। ত্রিপর্ণাদি কথাটা বলল খুব শান্তভাবে। জানি না কিভাবে, কিন্তু মনে হয় কোনো না কোনোভাবে এই বাড়ি বা পরিবারের সাথে নিশ্চয়ই যুক্ত ছিলাম আমি। এই কি সব বলছে ত্রিপর্ণাদি? এই দাদা ভাই। মেন্টর, কি হয়েছে? কি বলছো এসব? ভাই, এই ঘাটে একটা খুন হয়েছিল জানিস? গলা টিপে খুন করে জলের মধ্যে লাশ ভাসিয়ে দিতে চেয়েছিল কৃষ্ণচন্দ্র। কবে হয়েছিল এটা? প্রশ্ন করলাম আমি। 1900 সালের শুরুর দিকে। এক্স্যাক্ট ডেট বা সালটা মনে নেই আমার, কিন্তু ঘটনাটা ঘটেছিল। ভাই, সৌমিতাদি আমার কানের কাছে এসে বলল, ত্রিপুর থেকে শেষ বেশ জাতিস্বর তাতিস্বর হয়ে গেল নাকি? চুপ, ব্যাপারটা বুঝতে দে আগে। মানে মেন্টর, তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল কি? মানে খুনটার সময় তুমি তো... খুনটা আমি হতে দেখেছি। 1900 সালের শুরুর দিকের খুন তুমি হতে দেখেছো? দুটি আরো অবাক, আরো বিস্মিত। ও দাদা ভাই, এ কি হলো গো? হ্যাঁ, আমি তখন এই বাড়িতেই ছিলাম। তুমি কি এই পরিবারেরই সদস্য ছিলে মেন্টর? হ্যাঁ, তোর পেছনে যে ঘরটা ছিল সেখানে কৃষ্ণ আত্মহত্যা করে। কৃষ্ণ আমার ভাই ছিল, আমার নিজের ভাই। তুমি তার মানে... এই বাড়ির বড় মেয়ে, অতীনচন্দ্রের বড় এবং আদরের নাতনি। আমরা নির্বাক, অবাক, বিস্মিত। একটা একটা করে বন্ধ দরজা কি খুলছে তবে? হয়তো তাই। আমি স্বপ্নামিতা দিদিকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে আলাদাভাবে চাপা স্বরে বললাম, এখন তো 9:45, কোনো বাস বা অটো কি পাবো? স্বপ্নামিতা দিদি একটু ভাবলো, তারপর খুব চিন্তিতভাবে চাপা গলায় বলল, মনে হয় না পাবো। বাগবাজার অবধি না হয় চলে গেলাম, কিন্তু তারপর? ত্রিপর্ণাদির কিন্তু সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে। জানি, বুঝতেই পারছি। উপায় কি? তোকে তো বারণই করেছিলাম, তখন তো বড়াই করলি। এই ভয়টাই পাচ্ছিলাম। ক্যাপশন ব্যাংক, ঝগড়া করে লাভ নেই। এখন উপায় নেই, ভোর অবধি অপেক্ষা করতেই হবে। বিন্দি চা নিয়ে এলো, আমরা চা নিলাম। আমরা কি ভুল করলাম? কাশীপুর রাজবাড়িতে এসে কি ভুল করলাম? সেটা এখন ভেবে কি হবে? স্বপ্নামিতা দিদির কথা। ঐশিকা কোনো কথা বলল না। আমি দুদি বসেছিলাম ত্রিপর্ণাদির দুই পাশে। এই কথার মাঝে আমি বললাম, এখন ব্যাপার হচ্ছে মেন্টরের সঙ্গে যা হলো সেটা যদি কন্টিনিউ হতে থাকে, তবে বাকি রাতটা তো... আমরা নীরবতা পালন করলাম। ত্রিপর্ণাদি চা খাচ্ছে, কিন্তু তার মধ্যেও কেমন রোবোটিক ভাব। আমাদের সবার চোখ ওর দিকে। ত্রিপর্ণাদির মুখে কোনো কথা নেই। এই কৃষ্ণচন্দ্রের ব্যাপারটা কী রে? প্রশ্নটা করলো স্বপ্নামিতা দিদি।
তুই তো বোধহয় এই পরিবার নিয়ে পড়াশোনা করেছিস। তুই কৃষ্ণচন্দ্র বলে কারোর নাম শুনেছিস কি? আমার মনে পড়ল না। আমি অতীনচন্দ্রর নাম শুনেছি, তারপর কে তার সন্তান, কে তার নাতি, কে তার পুতি, কিছুই জানি না। তার বংশধরের ইতিহাস তো কেউ জানে না। অবশ্য বংশধরের মালিককেই কেউ মনে রাখেনি, তাই আবার বংশধর। মরণ। কিন্তু এখন ত্রিপর্ণাদিকে নিয়ে কি করবি সেইটা ভেবেছিস? সৌমিতাদির কথা না, ভাবিনি। ভেবে লাভও নেই। তোমাদের চা শেষ? হ্যাঁ, মোটামুটি শেষ হয়ে এসেছে। শেষ কর তাড়াতাড়ি, কাপটা দিয়ে আমাদের জায়গায় ফিরি। ওখানে না গেলে কিছুই হবে না। চা শেষ করে আমি আর ঐশিকা কাপ ফেরত দিয়ে ত্রিপর্ণাদিকে নিয়ে সেই ঘরে এলাম। ঘরে এসে আমরা সবাই বসলাম আর ঠিক করলাম যে এই মুহূর্তে আমরা আলাদা হব না। সতেরোই আগস্ট রাত 11টা। বিপদ ঘটেছে। ত্রিপর্ণাদি নিখোঁজ। গত 1 ঘন্টা ধরে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। ব্যাপারটা একটু খুলেই বলি, নইলে বুঝতে পারবেন না। যেখানে আমি লেখা শেষ করেছিলাম সেই ঘটনার একটু পর থেকে শুরু করব। তখনকার সব ঘটনা যখন মিটল তখন ঘড়িতে বাজে রাত্রির 8:45। তারপর 15 মিনিট কেটে গেছে। আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। আমার পাশে ঐশিকা এসে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখলো। কি ভাবছো অর্জুনদা? আমি ওর দিকে তাকালাম, কিন্তু কোনো কথা বললাম না। বলবে না নাকি বলা যাবে না? না, তেমন কিছু না। ভাবছি যদি সত্যিই ভূতের উপদ্রব থাকে তাহলে আমাদের উপরেই কেন হামলা হলো? এমন তো না যে আমরাই এখানে প্রথম এলাম বা রাত্রিটা কাটালাম বাড়িতে। তা যা বলেছ, কিন্তু আমি ভাবছি অন্য কথা। সেটা কি তুমি বিশ্বাস করবে অর্জুনদা? শুনি, কি কথা? আমরা 6 জন কোনোভাবে এই পরিবারের সঙ্গে যুক্ত নই তো? সেই জন্যই হয়তো আমাদের সামনে এইসব ঘটনা ঘটছে। আমাদের সঙ্গে এই পরিবারের ব্যক্তিগত কানেকশন হয়ে যাচ্ছে। তার মানে তুই বলতে চাস আমাদের রিইনকার্নেশন হয়েছে? ভগবান, কী সব ভাবনা চিন্তা! বিশ্বাস করছো না তো? আচ্ছা তুমিই বলো, কৃষ্ণচন্দ্রর কথা ত্রিপর্ণাদি জানলো কিভাবে? সেটাও বেশি ভাববার বিষয় বটে। আমি আর কিছু বললাম না, বরং হাসি মুখে ঘরের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বললাম, ও ক্যাপশন ব্যাংক, একবার শুনে দেখো আমাদের ঢেমনি কি বলছে। স্বপ্নামিতা দিদি আমাদের দিকে তাকালো, তারপরে বলল, কি দাবি ওর? আমি পুনর্জন্মের গল্পটা বললাম। সেটা শুনে স্বপ্নামিতা দিদি বলল, লাথি মার শুয়োরের বাচ্চাটাকে। কোনো কাজ নেই, কর্ম নেই। এই গালাগাল দেবে না, বলে দিলাম। তুই তাহলে গান্ডুর মতো কথা বলছিস কেন? পরজন্ম, মরণ কাকে বলে? এই দেখেছো অর্জুনদা বেগা বেগা খিস্তি মারছে। আমি হেসে উঠলাম হালকা, বললাম, আচ্ছা থাক, আর রাগিয়ে লাভ নেই। তার চেয়ে মেন্টরের কিছু ব্যবস্থা করা যাক। কি করবি এই রাতের বেলা, কি করবি? জানি না ক্যাপশন ব্যাংক। এবার সৌমিতাদি বলে উঠল, ত্রিপর্ণাদি, তুমি কিছু বলবে না? এইসব ব্যাপারে ত্রিপর্ণাদির কোনো না কোনো বক্তব্য থাকতো, কিন্তু আজ যেন একদম চুপ আছে। সৌমিতাদির কথার উত্তরে ত্রিপর্ণাদি বলল, ভাই কেন এভাবে শেষ করলো নিজেকে? ও কি জানতো না এই সম্পর্কের কোনো পরিণতি নেই? এই কথা শুনে বেশ অবাকই হলাম আমরা সবাই। কি বলছে এসব? সৌমিতাদি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো ত্রিপর্ণাদি? ভাই প্রেম করছে? জানতাম না তো। আমি কৃষ্ণচন্দ্রর কথা বলছি। কৃষ্ণচন্দ্র? সেটা আবার কে? সৌমিতাদির প্রশ্ন। আমার ভাই, আর দুর্গা আমার খুড়তুতো বোন। ওদের দুজনের মধ্যে প্রেম গড়ে ওঠে, কিন্তু পরিবারের কেউ, সমাজের কেউ সে সম্পর্ক মেনে নেয়নি। কবের কথা বলছিস ভাই? স্বপ্নামিতা দিদি বিস্মিতভাবে বলে উঠল ত্রিপর্ণাদিকে, এই কৃষ্ণচন্দ্র কি অতীনচন্দ্রের কোনো ভাই বোন? আমরা হচ্ছে অতীনচন্দ্রের নাতি নাতনি।
আমি আর কৃষ্ণচন্দ্র ভাই বোন। দুর্গা আমাদের কাকার মেয়ে। ও তাই? আচ্ছা, অতীনচন্দ্রকে কেমন দেখতে ছিল ভাই, মনে আছে তো? চুপ। আমি চাপা গলায় বলে উঠলাম, তুমি বলো তো মেন্টর, কি যেন বলছিলে? কিছু না, পরিবারের নোংরা রাজনীতি আর সমাজ শেষ করে দিল ভাইকে। যদি আমি থাকতাম বা ভাইকে সমর্থন করতাম, তবে হয়তো এইভাবে 3টে জীবন শেষ হতো না। 3টে জীবন? কার কার? এর উত্তর ত্রিপর্ণাদি দিল না, চুপ করে মাথা নামিয়ে বসে থাকলো। একটু কিছু খাইয়ে দাও মেন্টরকে, খেয়ে একটু ঘুমাক, তারপর যদি একটু মানসিক স্থিতি আসে। মানসিক স্থিতি? বাবা, এত ভালো বাংলা কবে থেকে বলছিস ভাই? সৌমিতাদি হেসে বলল, আমি বাঙালি, হ্যাঁ, কনভেন্টে পড়লেও বাংলা আমার ভালোই আসে। ও তাই? আমি ভাবলাম তুই বঙ্গমায়ের ইঙ্গপোলা। সেই তোরে মুটকি। আমরা সবাই একসঙ্গে আবার হেসে উঠলাম, কিন্তু ত্রিপর্ণাতি তাও হাসলো না। এরপর গল্প গাছার মধ্যে সময় কাটলো। খেয়ে দে সবাই বিশ্রামের জন্য একটু শুলো। ঐশিকা আর স্বপ্নামেতা দিদি গা এড়িয়ে দিল, বোধহয় ঘুমিয়েই পড়েছিল ওরা। ত্রিপর্ণাদির পাশে সৌমিতাদি বসেছিল, আমি আর দুতি দরজার মধ্যে হেলান দিয়ে বসেছিলাম। দাদা ভাই, আমরা কি না অভিশপ্ত পরিবারে জন্মেছিলাম? তুই কেন জন্মাবি? জন্মেছে তো মেন্টর, অন্তত ঐশিকা তাই বলে। ও ঢেমনির কথা ছাড়ো, গত জন্ম থেকেই বোধহয় আমরা ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ানে বিশ্বাসী ছিলাম। কিভাবে বলছিস? আমরা যে একই জেনারেশনে ছিলাম সেটা তুই শিওর তো? নয়তো কি, বললাম না, ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান। হ্যাঁ, আমি তো অতীনচন্দ্র রায়ের সময়কারও হতে পারি। শুনলি না, অতীনচন্দ্রের বন্ধু ছিলেন অ্যান্থনি ফিরিঙ্গি। মরণ, তুমি আবার অ্যান্টনি ফিরিঙ্গি হবে নাকি? হতেই পারি, কিচ্ছু গ্যারেন্টি নেই। তাছাড়া তুই যে জন্মেছিস বা অন্যরাও জন্মেছে, তার কি প্রমাণ? প্রমাণ আমাদের এখানে আসা এমনি এমনি কেসে পড়েছি নাকি? তুই যে আস্তিক সেটা জানতাম না তো। আমি একেবারেই আস্তিক নই, তবে যা সব হচ্ছে সেটা দেখেই বলছি আর কি। তাছাড়া শুনলে না দুলাল পুরোহিত কি বললেন? হাওয়া কি দেখা যায় না বলে কি হাওয়া নেই? বাবা, কি ব্যাপার! মিস দুতি রায় পুরোহিত মশাইয়ের কথা বিশ্বাস করছে। সূর্য আজ কোন দিকে উঠেছিল সেটা একবার দেখতে হবে। মজা করছো দাদা ভাই, মনে থাকবে এটা। আমরা একসঙ্গে দুজন হেসে উঠলাম। আমি ভেতরের দিকে তাকালাম, ত্রিপর্ণাদি অকাতরে ঘুমাচ্ছে। ত্রিপর্ণাদিকে দেখে নিয়ে বললাম, কি শান্তভাবে ঘুমোচ্ছে না রে? দ্বিতীয় সেদিকে তাকালো, তারপর বলল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। জায়গাটা একদম ভালো না। সেই বিকেল থেকে কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। এরপর টুকটাক কথা হচ্ছিল। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই আমাদের। এরপর আমার ঘুম ভাঙল দুতির ডাকে, খুব চাপা অথচ ভীত কণ্ঠ। দাদা ভাই, ও দাদা ভাই। আমি জেগে উঠলাম, বললাম, কি হয়েছে? দুতি ঘরের ভেতর তাকিয়ে থেকে বলল, ত্রিপর্ণাদি ঘরের ভেতরে নেই গো। মানে কি বলছিস? দেখো, ভেতরে দেখো না। আমি ভেতরের দিকে তাকালাম, সত্যিই ত্রিপর্ণাদি নেই সেখানে। আমি হুড়মুড়িয়ে উঠে বসলাম। গেল কোথায় ত্রিপর্ণাদি? চাপ বাবা। ক্যাপশন ব্যাংক, এই ক্যাপশন ব্যাংক, ওঠো ওঠো, এই ঢেমনি ঢেমনি, উঠি ওঠ। আমার ডাকে সবাই ধর্মড়ে উঠে বসলো। প্রথমে কিছু বোঝেনি, ত্রিপর্ণাদি ইজ মিসিং, কিছু একটা করা দরকার। মানে? প্রশ্নটা করেই সৌমিতাদি পাশে তাকালো, আর তাকিয়েই ছিটকে উঠে দাঁড়িয়ে আমার পাশে এলো। বলিস কি, তোরা তো দরজার কাছেই ছিলিস, তাহলে গেল কি করে ও? স্বপ্নামেতা দিদি প্রশ্ন করলো, আর উত্তর দিল তুতি। আমি আর দাদা ভাই গল্প করছিলাম বসে, তারপর কখন ঘুমিয়ে পড়েছি তা খেয়ালও করিনি। এই হয়, নিয়তি যখন ডাকে তখন অনেক কিছু ঘিরে ধরে,
যদি জানতাম তবে হয়তো জেগেই থাকতাম আমি। দেরি করে লাভ নেই, বাইরে গিয়ে দেখি, চলো। না মানে ভয় নেই, মিডনাইটের আগে ভূত বেরোয় না, চল। আমরা বেরিয়ে পড়লাম, সব জায়গায় তন্ন করে খুঁজে অবশেষে ত্রিপর্ণার দিকে পেলাম ঘাটে, যেখানে দাঁড়িয়ে বেলুর মঠ দেখেছিলাম। কিন্তু এ কি, ত্রিপর্ণাদি আত্মহত্যা করতে যাচ্ছে কেন? মেন্টর, ও মেন্টর! আমি চেঁচিয়ে উঠলাম। আমরা দৌড়ানো শুরু করলাম, তবু যেন বহু দূর। নাম ধরে ডেকেও কোনো লাভ হচ্ছে না, চেঁচামেচি করেও কোনো লাভ হবে না। আর তো একটুর পথ, কিন্তু ত্রিপর্ণা দিতে ঝাঁপ দিল বলে। মেন্টর, দাঁড়াও! না, হবে না বোধ হয়, শেষ রক্ষা বোধ হয় আর হলো না। না, বাঁচাতে পারলাম না ত্রিপর্ণাদিকে। আমরা পৌঁছবার আগেই ত্রিপর্ণাদি জলে ঝাঁপ দিল। মেন্টর! ত্রিপর্ণাদি! স্বপ্নামিতা দিদি ছাড়া আমরা সবাই চেঁচিয়ে উঠেছি একসঙ্গে। একই কাণ্ড হলো, ত্রিপর্ণাদি নিজেকে শেষ করে ফেললো। কি হলো বলতো? স্বপ্নামিতা দিদি বলল। ত্রিপর্ণা আত্মহত্যা করলো কেন? আমরা কেউ কোনো উত্তর দেবার অবস্থায় নেই এখন। অনেক বিষয় নিয়ে দুটি প্রশ্ন করল। আশেপাশে কোনো কাগজ পড়েছিল কি ঘরে? দেখলাম না তো। তুই কি কাগজ আশা করছিস? করছি, যদি কিছু লিখে রেখে যায়, যদি কিছু জানা যায়। কিন্তু জানা যাবে কি? দুটি আমার দিকে তাকালো। সৌমিতাদি বলল, কিন্তু তোরা তো দরজার সামনে ছিলিস, তোদের টপকে গেলে কি তোরা জানতে পারতিস না? ভাই আর দুটি। এর উত্তরও নেই আমাদের কাছে। আমরা নির্বাকই থাকলাম, নির্বাক থাকাই শ্রেয়। আমি গঙ্গার দিকে তাকিয়ে থাকলাম। ঐশিকা আমার পাশে এসে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, আমরা এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাই, চলো। আমরা ত্রিপর্ণাদিকে হারিয়েছি, বাকিদের হারাতে পারবো না। আমি ঘুরে দাঁড়িয়ে কঠিন গলায় বললাম, হারাবো না ঐশিকা, আমি হারাতে দেব না, কিছুতেই না। অর্জুনদা, দ্য প্লেস ইজ নট সেফ ফর আস। আমি প্রথম থেকেই বলছি, নিশ্চয়ই একটা প্রজন্মের ব্যাপার আছে, তোমরা কেউ পাত্তা দিচ্ছ না। ঐশিকা, ক্যাপশন ব্যাংকের সামনে এসব কিছু বলিস না, বেকার ঝাড় খাবি। শোন, চল ঘরে যাই। আমরা ফিরে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে শান্তভাবে চাপা গলায় বলে উঠলাম, তোমরা কি এখানে থাকবে? মানে ঘরে কিছু কাজ ছিল। কি কাজ রে? সৌমিতাদি প্রশ্ন করল। চলো, দেখতেই পাবে। আমরা ফিরে এলাম ঘরে। ঘরের কোণ থেকে শুরু করে প্রতিটা জায়গা পাগলের মতো খুঁজলাম, কিছুই পেলাম না ঘরের থেকে। আদপে আমি কি যে করছি তা আমার কাছেও ধোঁয়াশা। সৌমিতাদি জিজ্ঞেস করলো, কি খুঁজছিস বলতো? যা খুঁজছিলাম তা পাইনি। আর সেটা কি? কারণ, ত্রিপর্ণাদি এমন করার কারণ। এত বড় একটা ঘটনা ঘটলো অথচ তার কোনো কারণ নেই। অদ্ভুত। এই তো পাচ্ছিস নি, তাহলে খুঁজে কি লাভ? স্বপ্নাবিতা দিদি পাশে এসে বলল কথাটা। ত্রিপর্ণার শেষ কথাগুলো শুনেছিস? খালি বলছিল কৃষ্ণচন্দ্রর ভাই আর পার্বতী ওর খুড়তুতো বোন। এমন কি হতে পারে না? হয়তো সত্যিই ত্রিপর্ণা এই বাড়ির একজন সদস্যা। তুমি আবার শুরু করলে ক্যাপশন ব্যাংক। না, দিদি কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি, বুঝলি? সৌমিতাদি বলে উঠল কথাটা। হতেই তো পারে এরকম। এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে রিইনকার্নেশন? ছর্দি, তোরা ভাট বকাটা বন্ধ কর দেখি। অর্জুনদা, আমারও কিন্তু একই মত। তোমাকে তো আগেই বলেছি, তুমি তো উড়িয়ে দিলে। আমি এখনও একই কথা বলছি ঐশিকা। একটা সত্যি কথা বল তো আমায়,
রিইনকার্নেশন বাস্তবে হয় নাকি? কিন্তু এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে যদি বড় জন্মে বিশ্বাস করিস, তাহলে এই প্রজন্মের মেয়েই তোরা নোস। আমার এই কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে থাকলো। আমি সব দিকটা ভালো করে দেখলাম, আরও একবার চোখ বোলালাম। সত্যিই কিছু পেলাম না, কিন্তু কিছু তো একটা নিশ্চয়ই আছে। কিন্তু কি সেই রহস্য? মন বলছিল সামথিং ইজ রং, কিন্তু তাই বলে প্রাণঘাতী আশা করিনি। সেই জন্যই অবাক লাগছে। কে জানে আমাদের কপালে কি আছে। 17ই আগস্ট, রাত 1টা। কি হচ্ছে জানি না। ত্রিপর্ণাদির পরে এবার তুতির পালা। এমনি এমনি বলছি না, ত্রিপর্ণাদির ঘোর কাটেনি তখনও। ভাবছি কি করা যায় নাকি। হঠাৎ দুটি উঠে দাঁড়িয়ে দরজার সামনে গিয়ে উদাসভাবে বাইরে তাকালো। আমরা প্রথমে তো গুরুত্ব দিইনি, ভেবেছি ত্রিপর্ণাদির জন্যই হয়তো মন খারাপ হয়ে আছে। আমি ডায়েরি লিখছিলাম বসে। ঐশিকা একটু দূরে শুয়েছিল। স্বপ্নামিতা দিদি আর সৌমিতা দি বোধহয় বসে বসেই ঘুমিয়ে পড়েছে। ঐশিকা ঘুমাচ্ছে কি না জানি না। বাইরে যাস না কিন্তু, আমি বললাম দুতিকে। বাইরে গিয়ে তুই আর বিপদ বাড়াস না। ত্রিপর্ণাদির ব্যাপার আর রিপিট করিস না প্লিজ। দুতি তবু কোনো উত্তর দিল না। আমার কথা শুনে ঐশিকা চোখ খুলে মাথা তুলে দুদিকে দেখল, কিন্তু সেও কোনো কথা বলল না। আবার চোখ বুজে শুয়ে পড়ল। আচ্ছা দাদা ভাই, মানুষ কোপানো কি এতই সহজ? কি মানে? আমি বিস্মিত, সঙ্গে অবাক। বললাম, তোর কি হয়েছে বলতো? না, ওই যে ঘরটা দেখছো, ওখানে একজনকে খুন করা হয়েছিল। অর্জুনদার থেকে শোনা গল্পটা ঝেড়ে দিলি? সত্যি আইডি। ঐশিকা কখন যে আধশোয়া হয়ে বসেছে তা দেখতেই পাইনি আমি। স্বপ্নামিতা দিদি আর সৌমিতাও উঠে বসেছে, আমাদের কথা শুনছিল বসে। কুপিয়ে খুন করা হয়েছিল সেটা তোরা জানিস, কিন্তু কাকে খুন করা হয়েছিল সেটা নিশ্চয়ই জানিস না। দুটি এইটুকু বলে থেমে গেল। আমরা তাকিয়ে রয়েছি ওর দিকে। কিছুক্ষণ আমরা সবাই চুপ। নীরবতা গ্রাস করেছে আমাদের। জানো, সূর্যকান্ত ছেলে ভালো ছিল, কিন্তু হিংসে আর লোভের বশে তাকে খুন করে রামচন্দ্র। রামচন্দ্র? সেটা আবার কে? অ্যান্ড হু ইজ দিস সূর্যকান্ত? ওরা এই পরিবারের সদস্য। সূর্যকান্ত এ বাড়ির জামাই। আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল, কিন্তু রামচন্দ্র যে এই পরিবারের একমাত্র ছেলে, সে আমার প্রতি আকৃষ্ট ছিল, আমার শরীরের প্রতি আকৃষ্ট ছিল। রামদাদা সূর্যকান্তকে খুন করে, ওই নাচ করে, কুপিয়ে খুন করে। এক সেকেন্ড, তোর সঙ্গে বিয়ে হয়েছিল মানে? আমার সঙ্গে বিয়ে হয়েছিল। আমি যেই বাড়ির মেয়ে দিদি, আমি তো এই বাড়িরই মেয়ে। এই গান্ডটা আবার শুরু করলো কেন রে? আমি বিরক্তির সুযোগ আওয়াজ করলাম, কিন্তু দুতির কোনো পরিবর্তন হলো বলে মনে হলো না। কি হচ্ছে এগুলো আমাদের সঙ্গে? আশ্চর্যের ব্যাপার তো। প্রথমে ত্রিপর্ণাদি, তারপরে দুতি। বারবার করে বলে লাভ নেই। এবার হয়তো ধীরে ধীরে দুতির সময়ও শেষ হয়ে আসছে। এবার তারপর স্বপ্নামিতা দিদি ঠিক কথাই বলেছিল। আমরা অতীত জানি না, ভবিষ্যৎ জানি না। যদি জানতাম যে আমাদের অতীত জীবন এই অভিশপ্ত বাড়িতে অভিশপ্তভাবে যুক্ত আছে, তবে ভবিষ্যৎ নষ্ট করতে আসতাম না নিশ্চয়ই। আর যদিও বা আসতাম, রাত কাটানোর সিদ্ধান্ত নিতাম না নিশ্চয়ই। আমি, ঐশিকা, স্বপ্নামিতা দিদি আর সৌমিতা দিদি দুতির পাশে গিয়ে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখলাম। আমাদের দিকে এক ঝলক তাকালো দুতি, তারপর ধীর কণ্ঠে বলল, ঠাকুরের যে বেদিটা দেখলে,
যতীনচন্দ্র বানিয়ে দিয়েছিলেন গুরু পণ্ডিতের মেয়ে সৌদামিনীর জন্য। সৌদামিনী মা কালীর একটি মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, ছোট, 2 ফুট বাই 2.5 ফুটের। সেই মূর্তি এ বাড়িতে গ্রহণযোগ্যতা পায়নি। তার প্রধান কারণ এই মূর্তি প্রতিমা এক ফিরিঙ্গি সাহেব তৈরি করেন। অ্যান্থনি ফিরিঙ্গি? আমি বলে উঠলাম, স্ট্রেঞ্জ। সূর্যবাবু মানে পরবর্তীতে আমার স্বামী ওই কালী প্রতিমাকে পুজো করতেন। উনি শাক্ত ছিলেন ধর্মে, কাজেই অসুবিধা হয়নি। মাঝে অবশ্য অনেকেই ওই কালী মূর্তিকে পুজো করেছে। ওই কালী মূর্তিকে পুজো করলে অভিশাপের প্রকট থেকে পরিবার মুক্ত থাকতো। আর যদি কেউ পুজো না করতো বা অবহেলা করতো, তাহলে যে অভিশাপে এই পরিবার অভিশপ্ত হয়েছে, সে অভিশাপে বিনাশ হবে এই পরিবার। অভিশাপটা কি? ঐশিকা প্রশ্ন করলো ধীর গলায়, কিন্তু দুটি কোনো উত্তর দিল না। কি যেন বিড়বিড় করে যাচ্ছে। স্বপ্নামিতা দিদি কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি আটকে দিলাম। ভ্রাতৃহত্যার ব্রহ্ম হত্যার পাপ যে পরিবারের লেগেছে, সে পরিবারের কি শেষ থাকে দিদি? আমরাও শেষ হয়েছি, আজকের যুগেও শেষ হবে। কারা শেষ হচ্ছে দুতি? স্বপ্নামিতা দিদির প্রশ্ন। সবাই, যারা আছে তারা সবাই। ব্রহ্ম হত্যা না হয় বুঝলাম, সৌদামিনীকে মেরেছিল, কিন্তু ভাতৃহত্যার কেসটা কি? লক্ষ্মীকান্ত খুন করেছিল তার বড় ভাইকে। কার মারিয়েছে? এই গোবিন্দচন্দ্র খুন হয়েছেন সেটা বলিসনি তো? পুরোহিত তো বললো না। বলেছিল, শোনোনি। আমি বললাম আস্তে আস্তে। যাই হোক দুতি, একটু শুয়ে নে বোন আমার, অনেক রাত হয়েছে। যত রাত্রের ঘুম আজকেই যেন ঘিরে ধরেছে আমাকে। এই বলে মাদুরের ওপর শুয়ে পড়লাম। আমার পাশে ঐশিকা শুলো। এবার আমাদের বসার পালা। স্বপ্নামিতা দিদি হাসি মুখে বলল, চল পাখি, একটু হেলান দিয়ে বসে নি। এত ঘুম কেন পাচ্ছে বলতো? সৌমিতাদির প্রশ্ন। উত্তরে ঐশিকা বলল, কে জানে। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমারও খেয়াল নেই, বাকিদেরও খেয়াল নেই। আমার ঘুম ভাঙল একটা ক্ষীণ শব্দে, একটা গলার আওয়াজে। কে যেন কাঁদছে। কোথায় কাঁদছে আর কে কাঁদছে তা বুঝতে পারছি না। ঘরের মধ্যে চোখ বোলালাম। আমরা মাত্র 4 জন রয়েছি। আমি, ঐশিকা, স্বপ্নমিতা দিদি আর সৌমিতা দি। দুতিকে দেখছি না কেবল। কোথায় গেল দুতি? ওই গলাটাই বা কার? দূর থেকে যে গলাটা শুনছি সেটা কি বলছে একবার শুনি তো। ওগো, তুমি কোথায় গেলে? সূর্যবাবু ফিরে এসো, ফিরে এসো এই অবাগের কাছে। একটু মন দিয়ে শুনে বুঝতে পারলাম ওটা দুতির গলা। ক্যাপ্টেন ব্যাংক, ক্যাপ্টেন ব্যাংক, ওয়েক আপ কুইক! কি হয়েছে? স্বপ্নামিতা দিদি উঠল, সৌমিতা দিও উঠল, ঐশিকাও উঠল সঙ্গে সঙ্গে। কিছু শুনতে পাচ্ছ? জিজ্ঞেস করলাম। কি শুনবো? আমি তো কিছুই। কথা শেষ হলো না, কারণ আবার দুতির গলা ভেসে এলো। ওটা দুতির গলা না? ঐশিকার প্রশ্ন। হ্যাঁ, আমাদের ঘুমোবার সময় ও কোথাও চলে গেছে। সময় নষ্ট করে লাভ নেই, চল। আমরা সবাই দৌড়ে বাইরে এলাম। আওয়াজটা বোধহয় উল্টো দিকের ঘর থেকে আসছে। সেখানে ঢুকলাম আমরা। বোধহয় এটা এক সময় নাচঘর ছিল। ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম। ছাদও ভেঙে পড়ায় উপরে যাওয়া যাবে না। দুতির গলাটা আসছে বাঁ দিকের একটা ঘর থেকে। আমরা সেদিকে এগিয়ে গেলাম। দুটি মাটিতে শুয়ে কেঁদে যাচ্ছে আর বলে যাচ্ছে, সূর্যবাবু এসো গো, হে অবাগী তোমাকে ছাড়া আর কিচ্ছুটি জানে না। একজন ভাইয়ের শোকে, একজন ভালোবাসার মানুষের শোকে। এ বাড়ি কোনো মেয়েদের কি স্বাভাবিক মৃত্যু নয়? ভাবিয়ে তুলল বিষয়টা।
শুধু মেয়েই বা বলবো কেন, এই বাড়ির সমগ্র নারীকুলের মৃত্যুই খুব রহস্যজনকভাবে হয়েছে। কিন্তু সেটা ভাবলেই বা হয় কিভাবে? দুদিকে তো বাঁচাতে হবে। বললাম, এই নিয়ে চলে কে, তাড়াতাড়ি। দুদিকে কোনো মতে ধরাধরি করে নিয়ে এলাম আমাদের ঘরে। দুটি তখনও ঘোরের মধ্যে আবল তাবল বকে যাচ্ছে। ও গো, তুমি কোথায় গেলে? ও সূর্যবাবু, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে? স্বপ্নমেতা দিদি আর সৌমিতা দি মুখ ঘুরিয়ে কান্না চাপার চেষ্টা করছে। হয়তো ঐশিকাও তাই করছে। অর্জুনদা, দুদিকে বাঁচাও অর্জুনদা, প্লিজ দুদিকে বাঁচাও। আমি কিভাবে বাঁচাবো বলতো? আমি নিজেও যে অসহায়ভাবে দেখছি ওকে। ভাই, এভাবে দুটো প্রাণ শেষ হয়ে যাবে? দুটো না, স্বপ্নমেতা দিদি বলল। একে একে সব প্রাণ যাবে, সবাই শেষ হব আমরা। এই বাড়িতে আমরা নিজেদের জীবন শেষ করতে এসেছি, শেষ হতে হবেই আমাদের। আহ, কি বলছো নাকি ক্যাপ্টেন ব্যাংক? ঠিক বলেছো, এইবার ঐশিকা বলল। আমরা শেষ হতেই এসেছি। দুতি আর ত্রিপর্ণাদি গেছে, এবার আমাদের পালা। আমি বেশ বিরক্ত হয়ে উঠেছিলাম, কিন্তু প্রতিবাদ করার আগেই দুতির দিকে চোখ গেল। অন্ধকারে লক্ষ্য করিনি আগে। দুতির মাথা দিয়ে রক্ত ঝরছে। আমি ঝুঁকে পড়লাম দুতির উপর। অনেকক্ষণ ধরে মাথা ঠোকার ফলেই এই রক্ত বেরিয়েছে। এদিকে দেখ তোরা। সবাই এগিয়ে এলো। সবার চোখ গেল আমার দেখানো জায়গায়। রক্ত দেখে সবাই ভয় পেল, আবার অবাকও হলো তার সঙ্গে। রক্ত? ঐশিকা প্রশ্ন করল। আমি শুধু মাথা নেড়ে বললাম, মাথা ঠুকে। সেটাই আমরা লক্ষ্য করিনি। আর রক্ত থামাতে হবে, নইলে ওকে বাঁচাতে পারবো না। বাঁচাতে চাই, কিন্তু বাঁচানোর কোনো উপায় নেই। রক্ত থামানোর উপায় আমাদের কাছে ছিল না। না ছিল তুলো, না ছিল ব্যান্ডেজ, না ছিল ন্যাকড়া। রক্তপাত থামাতে না পারলে কোনো কিছুই করা যাবে না। রক্তপাত হতে লাগলো, তার সঙ্গে আমাদের হাতে সময়ও কমতে লাগলো। ধীরে ধীরে দুতির মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা অসহায়ভাবে দেখছিলাম ওর মৃত্যু। 12:50 নাগাদ অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ আমার হুঁশ ফিরল ঐশিকার ডাকে। অর্জুনদা, অর্জুনদা, দুতির শ্বাস পড়ছে না, দেখো কেমন নিষ্প্রাণ হয়ে গেছে। আমি ধড়মড়িয়ে উঠে দুতির দিকে তাকালাম। সত্যি কীরকম নিষ্পৃহ নিস্পন্দন হয়ে আছে দুতি। নিঃশ্বাস পড়ছে কি? নাকের কাছে আঙুল রাখলাম। ঐশিকার ডাকে স্বপ্নামিতা দিদি আর সৌমিতা উঠে পড়েছিল। আমার কাজ দেখে ওরাও নিজেদের জায়গায় কাঠের মতো বসে থাকলো। আমি ইশারায় না বুঝিয়ে দিয়ে সত্যিটা জানিয়ে দিলাম। ঐশিকা, স্বপ্নামিতা দিদি আর সৌমিতা দি কান্নায় ফেটে পড়ল। নিজের কান্না চেপে রাখতে পারিনি আমিও। কিছুক্ষণ ডাকে ত্রিপর্ণা দি, আর এখন দুতি। দুজনকে হারালাম। এবার কার পালা? আমি, ঐশিকা, স্বপ্নামিতা দিদি, নাকি সৌমিতা দি? কে যাবে এবার? আর 1 মিনিটও এখানে না। সৌমিতা দি বলল। রাস্তায় থাকি তাও ভালো, এ বাড়িতে আর 1 মিনিটও না। বেকার বেকার এ বাড়িতে থেকে নিজের প্রাণ হারাতে চাই না। এমনিতেই এ বাড়ি অভিশপ্ত, পাগল লাগে। কথাটা যে খুব একটা ভুল বলেছে তা একদমই না, কিন্তু এত রাতে যাবই বা কোথায়? কিন্তু সবে রাত 1টা, হাতে 4 ঘন্টারও বেশি সময় রয়েছে। এর মধ্যে আমাদের যে কিছু হবে না তারই বা কি গ্যারান্টি আছে? এই জন্যই তো বলছি, এই বাড়িতে আর 1 বিন্দুও না। সৌমিতাদি চাপা অথচ কঠিন গলায় বলল। শালা, কখন আবার পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে যাবে, তারপর ত্রিপর্ণা দিয়া দুতির মতো। এই রক্ত তো বইতই, তাই না বোন? স্বপ্নামিতা দিদি বেশ চাপা গলায় বলল এই শেষ কথাটা। রক্ত তো অনেক বইয়েছি আমরা। দিদি, কি বলছিস? কার রক্ত ঝরিয়েছি আমরা? পরিবারের, মা,
বাবা, বোন, ভাইও তো আমার জন্যই নষ্ট হলো। হ্যাঁ, অর্জুনদাকে তুমি নষ্ট করেছো? অবশ্য তুমি আর ত্রিপর্ণাদি তো কম প্যাম্পার করো না অর্জুনদাকে। সেটার জন্য বিবেক দংশন হওয়া ভালো। আমি তার কথা বলছি না, এই যে দ্যুতি কোপানোর কথা বলল, সেই কোপানোর জন্য তো আমিই দায়ী। আমি তো উস্কেছিলাম ওকে, আমিই তো খারাপ করেছিলাম ওকে। দোষী কি তাহলে আমিই হলাম না? এই ভাই, এবার কি দিদির পালা নাকি? তাই তো মনে হচ্ছে। ছর্দি, তুই এখান থেকে পালিয়ে যা। দেখ, তুই নিজের জীবন মৃত্যু জালে ফেলিস না। ত্রিপর্ণাদি গেছে, দ্যুতি গেছে, ক্যাপশন ব্যাংকও হয়তো যাবে, কিন্তু তুই নিজের জীবন শেষ কেন করবি? না, তোদের ছেড়ে কোথাও যাব না। আমাদের স্লোগানটা ভুলে গেলি? ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান। আমি কিচ্ছু বলিনি ছর্দি, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি সবাইকে শেষ করতে পারবো না। আমার চোখের সামনে দুজন প্রিয় মানুষকে চলে যেতে দেখেছি, আর কারো চলে যাওয়া দেখতে পারবো না। আর তোদের বিপদে ফেলে আমি যেতে পারবো ভেবেছিস? সৌমিতাদি চেঁচিয়ে উঠল। এই ঝগড়া আরও চলতো, কিন্তু ঐশিকার একটা কথায় আমাদের কথা থেমে গেল। তোমরা থামবে? সামনে দুটি ডেড বডি, স্বপ্না মিতাদির এই অবস্থা, তার মধ্যে তোমরা ঝগড়া করছো। এরপর আমরা কি করব সেটাই আমাদের ভাবা উচিত। ভাবা উচিত অবশ্যই, কিন্তু দ্যুতিকে নিয়ে কি করব? ঐশিকা বলল, পোড়ানো যাবে কি? সেটাই কি করা উচিত? মেন গেটের বাইরে দ্যুতির শেষকৃত্য সম্পন্ন করি তাহলে? তাই করো দাদা, আমরা তোমার সঙ্গ দিচ্ছি। ছর্দি, চল, দ্যুতিকে ধর, নিয়ে চল। দাঁড়া। সৌমিতাদি আমাকে থামিয়ে দিল, তারপর এগিয়ে গেল স্বপ্নমিতা দিদির দিকে। দিদি, যাবি আমাদের সঙ্গে? কতবার নিজের বোনকে পড়তে দেখব, তা বলতে পারিস? মানে, বলতে কি চাইছিস? তোর কিছুই মনে নেই? তোর চোখের সামনে পর্দা সরে যায়নি? কি বলছিস দিদি? ঠিকই বলেছিস। আর কতবার ক্ষতবিক্ষত হব সেটা বলতে পারিস পাখি? আমাদের কাছে কোনো উত্তর ছিল না। কথার মানে আমি বুঝতে পারছিলাম না। তাহলে উত্তর কি দেবো এই কথার? আমি ইশারায় এগোতে বলে দ্যুতিকে তুলে নিলাম, তারপর এগিয়ে গেলাম আমাদের গন্তব্যে। সতেরোই আগস্ট ভোর 3টে। স্বপ্নামিতা দিদির চলে যাওয়াটা স্বাভাবিক ছিল হয়তো, কিন্তু সৌমিতাদির চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। দুদিকে পোড়াতে পারিনি তখনও, আবার বৃষ্টি নামায় আমরা দুদিকে পোড়াতে পারিনি। ফিরে এসে দেখি স্বপ্নামিতা দিদি মাটিতে শুয়ে কাঁদছে, আর সমানে মাথা ঠুকছে, আর নিজেকে নিয়ে অনেক কথা বলছে। দিদি, কি করছিস এটা? সৌমিতাদি চেঁচিয়ে উঠল। স্বপ্নামিতা দিদির তাতে কোনো হুঁশই নেই। স্বপ্নামিতা দিদি কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, আমাকে আটকাবি না, সব দোষের ভাগিদার আমি। আমাকে প্রায়শ্চিত্ত করতে দে, প্রায়শ্চিত্ত করতে দে। কিসের প্রায়শ্চিত্ত? কি বলছো তুমি ক্যাপশন ব্যাংক? কি দোষ করেছো তুমি? আমি খুন করিয়েছি, ভাইয়ের সর্বনাশ করিয়েছি। বেঁচে থাকার কোনো অধিকার নেই, অধিকার নেই। কথাটা বলি ছুটে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল স্বপ্নামিতা দিদি। কিছুক্ষণ পর একটা আওয়াজ শুনেছিলাম, উঁচু জায়গা থেকে পড়ার আওয়াজ, কোনো মানুষ বা জিনিস পড়ার শব্দ। এক নিমিষে বুঝে গেছিলাম ব্যাপারটা। কিসের শব্দ ওটা? ঐশিকা জিজ্ঞেস করলো। আমি বুঝে গেছিলাম ব্যাপারটা। উত্তেজিত হয়ে পড়ে উঠলাম, মাই গুডনেস, চল জলদি, খুব বিপদ হয়ে গেছে। আওয়াজ যেদিক থেকে এসেছে সেদিকে চলে গেলাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। টর্চ জ্বালালাম, এপাশ ওপাশ দেখলাম, কিন্তু স্বপ্নামিতা দিদিকে কোথাও দেখলাম না।
বেশ অবাক হয়ে গেলাম না পে। কোথায় গেল বলতো? আওয়াজটা তো এখান থেকেই এলো। আমি ভুল শুনিনি, আমি ঠিকই শুনেছিলাম। ও মাই গড, অর্জুনদা ওই দিকে দেখো, ওটা কি? ঐশিকার কথা শুনে আমরা পিছন দিকে তাকালাম আর অন্ধকারে আলো ফেললাম। এখান থেকে সিঁড়ি উঠেছিল। আমরা যেদিকে আলো ফেলেছি সেদিকে দেওয়াল ছিল, সেটা ভেঙে যাবার ফলে একটা ফাঁক তৈরি হয়েছে। আমি ফাঁকে একটা মানুষের পা দুটো চিনতে খুব অসুবিধা হলো না। ওটা স্বপ্নমেতা দিদির পা। মাথার চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। স্বপ্নমেতা দিদি আত্মহত্যা করেছে। বাকি থাকলাম আমরা তিনজন, আমি, ঐশিকা, সৌমিতাদি। কিন্তু সত্যিই কি তিনজন? স্বপ্নমেতা দিদিকে আত্মহত্যা করতে থেকে সৌমিতাদি হঠাৎ করেই হেসে উঠল। ছর্দি, আমি চাপা গলায় ডেকে উঠলাম। কি হয়েছে? হাসছিস কেন? উত্তর দিল না সৌমিতাদি, কেবল হেসে যাচ্ছে। আমি আবার ডাকতে যাচ্ছিলাম, কিন্তু ঐশিকা বারণ করলো। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। চাপা গলায় বলল ঐশিকা। সৌমিতাদি আর কোনোদিনও আমাদের ডাকে সাড়া দেবে না। হাসতে হাসতে সৌমিতাদি বেরিয়ে গেল। আমরাও নিচ অব্দি এলাম। একটা দরজা খোলা আর বন্ধ হবার শব্দ অনুসরণ করে ঘাটে এলাম। বন্ধ ঘর, যেটা কিনা এ বাড়ির সুইসাইড এরিয়া জোন বলে সুপরিচিত, সেখান থেকে সৌমিতাদির হাসির শব্দ পাচ্ছি আর একটা ধূপধাপ শব্দ। মাথা ঠোকা নাকি ভাবতে পারলাম না। দিনের আলো ফুটুক, নইলে আমাদের চোখের সামনে কিছুই পরিষ্কার হবে না। ভোর 5টা। ইংরেজি মতে কাল রাত 12টার পরেই 18 তারিখ হয়ে গেছে, ঠিক কথা। কিন্তু সূর্যোদয় দেখার পর বলছি 18ই অগস্ট, ভোর 5টা। আমি আর ঐশিকা ছাড়া কেউই বেঁচে নেই। আমরা দুজন কিভাবে বেঁচে রইলাম তা ঠিক জানি না। ভাবিনি আজ সকাল দেখতে পাবো, নতুন দিন দেখতে পাবো, সূর্যোদয় দেখতে পাবো। কাল বিকেলের কুয়াশার মধ্যে দিয়ে আবছাভাবে শেষবার বেলুড় মঠ দেখেছিলাম। আবার আজ ভোরের কুয়াশার ফাঁকে বেলুড় মঠকে আবছাভাবে দেখলাম। পার্থক্য, কাল বিকেলে আমরা সবাই বেঁচেছিলাম, কিন্তু আজ ভোরে আমি আর ঐশিকা ছাড়া কেউই নেই। আজ ভোর বোধহয় না এলেই ভালো হতো, অথবা যদি কাল বিকেলটা ফিরে আসতো। কাল যখন সবাই মিট করেছিলাম সেই সময়টা যদি ফিরে পেতাম। আমরা বেঁচে গেলাম কি করে বলো তো? ঐশিকার প্রশ্নের কোনো জবাব আমার কাছে ছিল না, তাই নীরব থাকায় শ্রেয় মনে হলো। ইশারায় জানি না বুঝিয়ে দিলাম। তারপর রেলিংয়ে হেলান দিয়ে বললাম, যেখানে হাত রেখে দাঁড়িয়ে আছি সেখানেই কাল রাতে ত্রিপর্ণা দি। কথা শেষ করতে পারলাম না, আমার কাঁধে ঐশিকা হাত রাখল। আমাদের দুজনের মনের অবস্থাই এখন একই। কেউ কারোর পরিপূরক হতে চেয়েও পারছি না। পিছন থেকে বিন্দির গলার শব্দ শুনলাম। দাদা, আমরা ফিরে তাকালাম। 2 কাপ চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিন্দি। আমরা ফিরে তাকাতেই ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর বলল, চা কি এখানে খাবে নাকি দালানে দেব? দুলাল দাদু কিন্তু এসে গেছে। কোথায় উনি? প্রশ্ন করলাম। ওপরে ঠাকুর ঘরে আছে, পুজো শেষ করে চা খাবে। দালানে রাখো, আমরা একবার ঠাকুর দেখব। বেশ তো, চলো আমার সঙ্গে। বিন্দি ঠাকুর ঘরের সামনে নিয়ে এলো। দুলাল মুখোপাধ্যায় দাঁড়িয়েছিলেন চুপ করে। আমাদের তিনজনকে দেখে ঘরে ঢুকলেন। তারপর বললেন, বিন্দি,
তুই যা, এদের সঙ্গে আমার একটু কথা আছে। বিন্দি নিঃশব্দে চলে গেল। ঠাকুর ঘরের ভেতরে বড় একটা সিংহাসন, তার মধ্যে গোপালের মূর্তি। দেখলেই মনটা জুড়িয়ে যায়। দুলাল মুখোপাধ্যায় বললেন, তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেই জায়গায়, ঠিক সেই জায়গায় তোমাদের স্বপ্নামিতা আর সৌমিতা দাঁড়িয়েছিল। আমি জানতাম না। বিন্দি বলল, মৃত্যুর আগে গোপাল দর্শন, বেশ পুণ্য ছিল ওদের। গত জন্মের পাপ সব মিটে গেল। শেষ কথাগুলো আমার কানে আর ঢুকলো না। ফেটে পড়লাম কান্নায়। আমার সঙ্গে ঐশিকা। সবচেয়ে কাছের মানুষদের হারিয়ে আজ আমরা দুজন নিঃস্ব। মা আছে, বাবা আছে, পরিজন আছে, তবু কাছের বন্ধুরা নেই। কেঁদো না হ্যান্সম্যান অ্যান্টনি, কেঁদো না। দুলাল মুখোপাধ্যায় বললেন, এ কান্না তোমায় মানায় না, তোমাদের মানায় না। ওঠো সৌদামিনী, ওঠো হান্সম্যান। কত জন্মে তোমরা কেঁদেছিলে, আজ এই পরিবারের কাঁদার দিন। আমরা বুঝতে পারছিলাম না কিছুই। সেটা বোধহয় পুরোহিত বুঝেছিলেন। বললেন, বাইরে চলো, সব বলছি। এই দালানে সবাই মিলে হই হই করতে করতে কাল চা খেয়েছি। আজ মাত্র দুজন ভারাক্রান্ত মন নিয়ে চা খাচ্ছি। সঙ্গী দুলাল মুখোপাধ্যায়। ভদ্রলোক বললেন, কি জানো, যারা মরেছে তারা সবাই নিজেদের গত জন্মের পাপের ফল ভোগ করে মরেছে। জানি না এই বাড়িতে না এলে কিভাবে তাদের মৃত্যু হতো, কিন্তু এই বাড়িতে এসে নিজেদের পূর্বজন্মের বন্ধু শত্রু সবার সম্মুখীন হয়ে পাপের ফল চুকিয়ে গেল। নিয়তি তোমাদের টেনে আনলো বাবা, নিয়তি টেনে আনলো তোমাদের। ঐশিকা প্রশ্ন করল, তাহলে আমরা কি করে বাঁচলাম? আমাদেরও তো আজ সকাল দেখার কথা নয়। উত্তরে প্রথমে না বোঝালেন দুলাল মুখোপাধ্যায়। তারপরে বললেন, তোমরা যে এবারের সদস্য নও মা, তুমি হচ্ছ সৌদামিনী, এ বাড়ির কুলপুরোহিতের কন্যা, অর্থাৎ আমার পূর্বপুরুষ। গতকাল বিকেলে তোমাকে দেখেই চিনেছিলাম, বাকিদেরকেও চিনেছিলাম অবশ্য, এবং চিনেছিলাম এই ছেলেটিকেও। তুমি যে গত জন্মের হান্সম্যান অ্যান্থনি ছিলে বাবা। তোমরা যে একে অন্যের সঙ্গে মিলে যাবে সেটা গতকাল বিকেল থেকেই জানতাম আমি। এইসব কথা গতকাল সকাল অবধি বিশ্বাস করতাম কি না জানি না, তবে কাল রাতে যে অভিজ্ঞতা হলো, তারপর আজ সব কিছুই যেন কেমন বিশ্বাস হয়ে যাচ্ছে খুব সহজেই। ওই 6 মূর্তির গল্প এখানেই শেষ। জানি ঘটনাটা বিশ্বাস করা কঠিন, আমিও বিশ্বাস করিনি প্রথমে, কিন্তু পরে ওই পরিবার নিয়ে পড়াশোনা করে যা জানতে পেরেছি তা খুব অদ্ভুতভাবে ওই 6 জনের অভিজ্ঞতার সঙ্গে এক্কেবারে মিলে গেছে। একবার আমি জিজ্ঞেস করেছিলাম অর্জুনকে, আচ্ছা হ্যান্সম্যান অ্যান্থনি হিসাবে কোনো স্মৃতি মাথায় আছে নাকি? অর্জুন হেসে উত্তর দিয়েছিল, কে জানে, ওই রাত্রের পর ওই পরিবার সম্বন্ধে সব ইন্টারেস্টই কেমন যেন উঠে গিয়েছে। ঘটনার 5 বছর পর ঐশিকা আর অর্জুনের বিয়ে হয়। এখন তারা জমিয়ে সংসার করছে। আমি বিয়ের পর একদিন ওদের বাড়ি গেছিলাম। স্বর্ণমিতা, সৌমিতা, দ্যুতি, ত্রিপর্ণা প্রত্যেকের ছবি ওরা টাঙিয়ে রেখেছে নিজেদের ঘরে। ব্যাপারটা জিজ্ঞেস করেছিলাম আমি। অর্জুন বলেছিল, কোনো দরকার ছিল না, কিন্তু এদের শেষ মুহূর্তে তো এদের খেয়াল রাখতে পারিনি, তাই এখন একটু ভালোবাসা বেশি করে দেখাচ্ছি আর কি। কথার সূত্রে ঐশিকা বলেছিল,
বেঁচে দিলে না ভাত কাপড়, মোরকে দিলে দান ছত্তর। প্রবাদটার আজ সত্যতা দেখছি আর কি। বেঁচে থাকাকালীন খুব লড়াই ঝগড়া করতাম, এখন না হয় একটু ভালোবাসা দেখাই ওদের। উত্তরগুলো ঠিক পছন্দ হলো না আমার, তবে এই বিষয় নিয়ে ওরাও তেমন মুখ খোলেনি। কিন্তু কাশীপুর রাজবাড়ির ইতিহাস, কি হয়েছিল ওই পরিবারে, যা ওই পরিবারকে আজও সবার কাছে ভীত আর দূরের পরিবার বানিয়ে রেখেছে? কিসের অভিশাপ ছিল ওদের উপর, যে অভিশাপ ইতিহাসের পাতা থেকে সরিয়ে রেখেছে এই পরিবারকে? সেই ইতিহাস না হয় অন্য কোনো একদিন বলবো। আজ আমি নিজের গল্প এখানেই শেষ করলাম। শেষ হলো আজকের নিবেদন তিতিপ্রিয়া রায়ের কাহিনী রাজবাড়ি আতঙ্ক। যদি নিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিয়ে যাবেন, যাতে আগামী দিনে সুন্দর সুন্দর নিবেদন আপনাদের জন্য আনতে পারি। অর্জুনের ভূমিকায় অনুভব মুখার্জি, ঐশিকার চরিত্রে শ্রেয়া ঘোষ, দ্যুতি রায়ের ভূমিকায় মোনালি কর্মকার, স্বপ্নামিতা তালুকদারের চরিত্রে আয়েশা মুখার্জি, সৌমিতা তালুকদারের ভূমিকায় মেরিনা গোমস, ত্রিপর্ণা রায়ের চরিত্রে শ্বেতা সাহা, পুরোহিত দুলাল মুখোপাধ্যায় এবং ভূতের চরিত্রে অভিষেক বোস, বিন্দির চরিত্রে সৃজনী ঘোষ, সায়ন্তিকার ভূমিকায় সুস্মিতা চক্রবর্তী, আংশিক গল্প পাঠে স্বাগতা। বিশেষ সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার, বিশেষ সহকারী ঐশী ভট্টাচার্য, কাহিনী ও কাহিনী সূত্র রচনা তিতিপ্রিয়া রায়, প্রচ্ছদ স্বাগতা ঘোষ, পর্ব পরিচালনায় অনুভব মুখার্জি। আজকের মতো সাহিত্যের সেরা সময় এখানেই নিচ্ছে বিদায়। আগামী সোমবার আরও সুন্দর এবং অন্য ধরনের একটি গল্প নিয়ে ফিরে আসছি আমরা সাহিত্যের সেরা সময়। ততদিন সঙ্গে থাকুন। নমস্কার।